আমি আনিনি বাবা। আর কিছু বলার সুযোগ না দিয়ে বাবা আমার গালে সজোরে থাপ্পড় মেরে বলল, তুই তোর এই পাপি মুখে আমাকে বাবা বলে ডাকবি না। আর এখন তুই বাড়ি থেকে বের হয়ে যা, নয়তো আমি কি করব নিজেও জানি না। আমি বললাম, বিশ্বাস করো আমি আনিনি ওই লোককে। তোর একটা কথাও শুনতে চাই না আমি, বের হয়ে যা বাড়ি থেকে। ঘরের চৌকাঠ পেরিয়ে ঘরে ঢুকতেই দেখি আমার একমাত্র আদরের ছোট বোনটি মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দৌড়ে গিয়ে বোনের কাছে বসে মাকে ডাকতে লাগলাম, কিন্তু মা আমার কথায় কোনো সাড়া দিচ্ছে না। দৌড়ে গেলাম মায়ের রুমে ঢুকতে আমি নির্বাক হয়ে গেলাম, কারণ মা একটা অপরিচিত লোকের সাথে বিছানায় শুয়ে আছে। আমি মাকে এই অবস্থা দেখে পেছনে ফিরে ঘর থেকে বের হয়ে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তেই মা আমায় ডাক দিল। আমি দাঁড়িয়ে গিয়ে মায়ের দিকে তাকালাম। মা বলল, তোর না এখন দোকানে থাকার কথা ছিল, কিন্তু তুই এখানে কেন? আমি বললাম, বাবা আমাকে পাঠিয়েছিল তোমার কাছ থেকে 15,000 টাকা নিতে। টাকা দিয়ে কি করবি? মাল কিনতে যাবে, কিন্তু 15,000 টাকা কম আছে, তাই বলেছে বাড়ি এসে নিয়ে যেতে। ঠিক আছে, ড্রয়ারের থেকে নিয়ে নে। ঠিক আছে। আর শোন, বলো। আমাকে যে এই অবস্থায় দেখেছিস তা কিন্তু তোর বাবাকে বলবি না। ঠিক আছে, বলবো না। মনে থাকে যেন। আমি বললাম, মনে থাকবে। ড্রয়ার থেকে 15,000-এর জায়গায় 16,000 টাকা নিয়েছি, কারণ বোনকে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। টাকা নিয়েই মায়ের ঘর থেকে বের হয়ে গেলাম। দৌড়ে বোনের কাছে এসে বোনকে কাঁধে তুলে নিলাম। বোন ব্যথায় ছটফট করছে। আমি পিঠে হাত বলে দিতে দিতে হাঁটছি আর বলছি, কিছু হবে না বোন আমার, এই তো ডাক্তারের কাছে চলে এসেছি, এখনই ভালো হয়ে যাবি তুই। আমার কথা মনে হচ্ছে বোনের কানে পৌঁছাচ্ছেই না, সে শুধু ছটফট করছে আর গোঙাচ্ছে। আমার পা জোড়া যেন আর চলতে চাচ্ছে না। তবুও হাসপাতাল বাড়ি থেকে দূরে না, তাই কোনো রকম হেঁটে চলছি। পথে 2-3 জনকে বলছিলাম আমার বোনটা অসুস্থ, হাসপাতালে নিয়ে যেতে হবে, আমি আর পারছি না, ওকে একটু হাসপাতাল পর্যন্ত নিয়ে যাবেন। কিন্তু কেউই আমার কথায় পাত্তা দিল না। আমার বোনটাকে কেউই হাসপাতাল পর্যন্ত নিয়ে এলো না। 8 বছর বয়সী বোন, আমার বয়স 15। আমি তাকে কাঁধে নিয়ে বাড়ি থেকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া কখনোই সম্ভব না, কিন্তু কোনো উপায় নেই। আজকে যদি মা বেঁচে থাকতো তাহলে আমাকে আর এই দিন দেখতে হতো না, আর আমার বোনেরও এই অবস্থা হতো না। আমি খুব জোর দিয়ে বলতে পারবো, আমার এই সৎ মাই আমার বোনকে মেরে এই অবস্থা করছে। কোনো রকমে হাসপাতালে নিয়ে এলাম। একজন ডাক্তারকে দেখে ওনার কাছে নিয়ে গেলাম। আমি যেহেতু ছোটো বাচ্চা, তাই ডাক্তার নিজেই আমার কাছ থেকে বোনকে কোলে করে নিয়ে গেলেন। আমাকে বললেন এখানেই বসতে। আমি বসে রইলাম। একটু পর একটা মহিলা নার্স এসে আমার পাশে বসলেন। আমি উঠে গেলাম, তখন তিনি বললেন, কোথায় যাও? বসো, এখানে কথা আছে। আমি বসে বললাম, জি বলেন, কি বলবেন। তোমার নাম কি? সিফাত। বয়স কত তোমার? 14 পার হয়ে 15 চলে। যাকে নিয়ে এসেছো সে কি হয় তোমার? বোন হয়। কিসে পড়ে? লেখাপড়া করে না। কেন? আমি কিছু বললাম না, কারণ আমি চাই না পারিবারিক কথা বাইরের কেউ জানে। তিনি আবার বললেন, আচ্ছা ঠিক আছে, না বলে নাই। এখন বলো, তোমার আব্বু কোথায়? আমি বললাম, দোকানে। তোমার মা কোথায়? মারা গেছে। তোমার বাবা কি জানে তোমাদের বোনের এই অবস্থা হয়েছে? না। জানাওনি কেন? এমনি। ঠিক আছে, এখন গিয়ে তোমার বাবাকে আসতে বলো। না না। কেন? বাবা শুনলে খারাপ কিছু একটা হয়ে যাবে। তুমি জানো কি তোমার বোনের চিকিৎসা করতে টাকা লাগবে? হ্যাঁ জানি। তোমার বাবাকে না বললে এই টাকা দেবে কে? আমি দেব টাকা। তুমি টাকা কোথায় পাবে? ও নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি শুধু আমার বোনকে সুস্থ করে তোলেন। বলেই বসা থেকে উঠে একটু দূরে এসে বসলাম। কিছুক্ষণ পর ডাক্তার এসে একটা কাগজ দিয়ে বলেন নিচের দোকানে গিয়ে ডাক্তার হাসানের কথা বলে ওষুধগুলো নিয়ে আসতে। আমি দৌড়ে গিয়ে নিয়ে এসে ডাক্তারকে দিয়ে দিলাম। উনি আবার বললেন গিয়ে একটা রিক্সা নিয়ে আসতে। আমি হাসপাতাল থেকে বের হয়ে একটা রিক্সা খুঁজে নিয়ে এলাম। ডাক্তার আমার বোনকে কাঁধে করে নিয়ে এসে রিক্সায় বসে আমাকে উঠতে বললেন। আমি উঠলে একজন নার্স আমার হাতে কিছু ওষুধ দিয়ে দেন। আমি ডাক্তারকে জিজ্ঞেস করে বললাম, কোথায় যাবেন আমাদের নিয়ে? ডাক্তার বললেন, তোমার বাবার কাছে। কেন? দরকার আছে, তুমি শুধু বলো তোমার বাবা কোথায় আছেন। দোকানে। দোকানের ঠিকানা বলো। এই জায়গায়। তিনি রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বললেন, এই চাচা, ওর দেওয়া ঠিকানায় চলো। রিক্সাওয়ালা চাচা বললেন, আচ্ছা ঠিক আছে সাহেব। রিক্সায় কিছুক্ষণ পর আমাদের দোকানের সামনে এসে থামে। আমি আমাদের দোকান দেখিয়ে বললাম, এই যে আমাদের দোকান। ডাক্তার সাহেব রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বললেন, এই দাদা থামেন এখানে। রিক্সাওয়ালা আচ্ছা বলে তার রিক্সা থামালেন। ডাক্তার সাহেব আমাকে নামতে বললেন। আমি নামলে আমার বোনকে আমার কাঁধে দিয়ে তিনি রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিয়ে
আবার আমার বোনকে কাঁধ থেকে ওনার কাঁধে নিয়ে দোকানে চলে আসেন। বাবা আমাদের দেখে দোকান থেকে বের হয়ে বললেন, আমার মেয়ের এই অবস্থা কেন? আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ডাক্তার নিজেই বললেন, এইটুকু ছোট একটা বাচ্চাকে কেউ এভাবে মারে নাকি? বাবা অবাক হয়ে বললেন, কি বলছেন দাদা? আমি তো ওর গায়ে ফুলের টোকাও দেই না, আর ও মা তো কিছু বলে না, মারবে তো দূরে থাক। ওদের না মা নেই? গর্ভধারণী মা নেই, কিন্তু সৎ মা আছে, যে ওদের নিজের সন্তানের মতোই দেখেন। নিজের সন্তানের মতো দেখলে দেখেন তো মেরে কি অবস্থা করেছেন। ডাক্তার সাহেব ওনার কাঁধ থেকে বোনকে নামিয়ে দিয়ে চলে গেলেন। বোন আমার ঠিকমতো দাঁড়াতে পারছে না। আমি তাকে ধরে দাঁড় করালাম। বাবা বোনকে ভালোভাবে দেখে বললেন, কি রে সিফার এই অবস্থা হয়েছে কিভাবে? আমি বললাম, বাবা আমি জানি না। বাবা আমার দিকে হাত উঁচিয়ে বললেন, জানিস না মানে? সত্যি করে বল, ওর এই অবস্থা হয়েছে কিভাবে? আমি ভয় পেয়ে কেঁদে দিব অবস্থা প্রায়। বাবা চোখ বড় বড় চোখে তাকালেন আমার দিকে। এবার আমার আরও ভয় করতে লাগলো। তবুও ছলো ছলো নয়নে বললাম, আমি জানি না। বাবা বোনকে জোরে ধরে কেঁদে দিয়ে বোনকে জিজ্ঞেস করলেন, মারে, তোর এই অবস্থা কে করেছে? এভাবে কে মেরেছে তোকে? বোন কিছু বলছে না, শুধু কান্না করছে। বাবা বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ভয় পাস না মা, আমি তোর সাথে আছি। তুই বল, তোকে এইভাবে কে মেরেছে? তোর ভাই মেরেছে? বোন কান্নার কণ্ঠে বলল, না। বাবা আবারও জিজ্ঞেস করলেন, তাহলে কে মেরেছে? বোন মা বলেই ফুপিয়ে কান্না করতে লাগলো। বাবা আমাকে বলল, সিফাত, দোকান বন্ধ করে বাড়ি আয় এক্ষুনি। আমি বললাম, ঠিক আছে বাবা। বাবা বোনকে কাঁধে তুলে নিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলেন। আমি তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ির দিকে দৌড় দিলাম। দৌড়ে বাড়ি আসতে দেখি বাবা মাকে বকাঝকা করছে। মা শুধু মাথা নত করে শুনে যাচ্ছে। আমি চুপ করে দাঁড়িয়ে দেখছি। হঠাৎ মায়ের সাথে আমার চোকাচোকি হয়। মা আমার দিকে কেমন কটমট করে তাকালো। মনে হচ্ছে যেন আমাকে কাছে চিবিয়ে খাবে। মা মনে হয় ভাবছে বাবাকে আমি বলছি, তাই আমার দিকে এইভাবে তাকিয়েছে। মনের ভিতরে এবার একটু ভয় হতে লাগলো, কারণ বাবা তো এখন মাকে বকছে, আর তা আমার দিকে কেমন করে তাকিয়েছে। এখন তো আমাকে কিছু করতে পারবে না, কিন্তু যখন বাবা বাড়ি থাকবে না, তখন আমার উপর তার প্রতিশোধ নেবে। তখন কি করব? মনের মধ্যে ভয় থাকলেও খুব আনন্দ লাগছে, কারণ গত 4 বছরে মা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। ঠিকমতো খাবার পর্যন্ত দেয়নি। আগে সব কিছু ভালোই ছিল, বাবা মা বোন আর আমি সহ ছিল আমাদের ছোট্ট একটা সুখের সংসার। কিন্তু 4.5 বছর আগে হঠাৎ একদিন মা আমাদের না বলে ফাঁকি দিয়ে উপরে চলে যায়। এরপর থেকে শুরু হয় আমাদের খারাপ দিন। আমার ঠিক মনে আছে, মা মারা যাওয়ার 6 মাস পর বাবা আবার আমাদের বর্তমান মাকে বিয়ে করে। তখন আমি 5ম শ্রেণীতে পড়ি। প্রথম 2-3 মাস মা আমাদের সাথে খুব ভালোই ব্যবহার করছিল। এরপর থেকে এই খারাপ ব্যবহার শুরু করে, কিন্তু তা বাবার অগোচরে। বাবা যখন বাড়ি থাকে তখন আমাদের জন্য নিজের কলিজা কেটে দিতে রাজি, কিন্তু বাবা যখন বাইরে থাকে তখন মা যেন আর মা থাকে না, হয়ে যায় একটা ডাইনি। যখন 7ম শ্রেণীতে উঠেছে তখন যেন আরও ভয়ঙ্কর হয়ে গেছে, কারণে অকারণে আমাকে আর আমার বোনকে মারধর করে। বাবার কাছে যদি নালিশ করি তাহলে পরদিন বাবা বাড়ি না থাকলে আরও মারে। বোনকে লেখাপড়া করতেও দেয় না। আমি অনেক কষ্টে লেখাপড়া করে যাচ্ছি। এই লেখাপড়ার জন্য অনেক খোটা খেতে হয়, তবুও বাবার কথায় লেখাপড়া করে যাচ্ছি। যখন মা বকা দেয় তখন বাবা আমায় ডেকে এনে মাথায় হাত বুলিয়ে বলে, বাবারে, তোর মায় যতই মারুক আর বকা দিক না কেন, তুই কিছু বলবি না, বরং সব সময় শ্রদ্ধা ও সম্মান করবি। আর সব সময় মনে রাখবি, সব কিছুর প্রতিবাদ করতে নেই, অনেক সময় চুপ থাকতে হয়, আবার অনেক সময় একটা মুচকি হাসি প্রতিবাদের সমান হয়। বাবার কথাটাই মেনে চলার চেষ্টা করি আমি। বাবা এখনও মাকে বকেই চলেছে। আমি আর এখানে দাঁড়িয়ে না থেকে হাত মুখ ধুয়ে আমার ঘরে চলে এলাম। একটু পর বাবা বোনকে নিয়ে আমার রুমে এলো। আমি বললাম, কিছু বলবে? বাবা আমায় খাটে বসে বলল, রে বাবা, বলবো। আচ্ছা বলো। ফোন বাবা, মানুষের মুখে তো শুনেছিস কুকুরের লেজ কখনো সুদা হয় না। হ্যাঁ বাবা। তোর মাও ঠিক কুকুরের লেজের চেয়ে কম কিছু না। যতই বকাবকি করি না কেন, সে ভালো হবে না, তোদের মারবেই। আমি জানি এখন যদি আমি বাড়ির থেকে চলে যাই তাহলে সে আবার তোদের মারবে, কারণ মৌমাছির চাককে ডিল দিলে মৌমাছি তেড়ে আসে। এখন আমার বকা খেয়ে তোর মা মৌমাছির মতো হয়ে গেছে, এখন সুযোগ পেলে তোদের খুব মারবে। তাই আমি চিন্তা করেছি কয়েকদিন আমি দোকানে যাব না। তাহলে দোকান চালাবে কে? দোকান না চালালে তো আর আমাদের পেটে খাবার জুটবে না। এ নিয়ে তো কথা বলতে এলাম। আচ্ছা বলো। তুই এখন তোর মামার বাড়ি গিয়ে তোর মাকে নিয়ে আসবি। আচ্ছা বাবা, ঠিক আছে। এখনই যা। আচ্ছা।
আর শোন, সাবধানে যাইস, রাস্তায় কোথাও দাঁড়াইস না, কারণ এখন দিনকাল ভালো না। ঠিক আছে। বাবা বোনকে নিয়ে চলে গেলেন। আমি তাড়াতাড়ি তৈরি হয়ে বের হয়ে গেলাম। একটা রিক্সা নিয়ে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মামার বাড়ি অবশ্য বেশি দূরে না, রিক্সা করে যেতে 25 মিনিটের মতো লাগে, আর হেঁটে গেলে 40 মিনিটের মতো লাগে। রিক্সা এসে মামার বাড়ির সামনে দাঁড়িয়েছি। রিক্সা থেকে নামতেই দেখি মামা, মামি আর মামাতো বোন কোথাও যাবার জন্য বের হয়েছে। রিক্সা ভাড়া দিয়ে দৌড়ে গেলাম আমাদের সাথে। মামা আমাকে দেখে অবাক হয়ে বললেন, কি রে, না জানি হঠাৎ চলে এলি? আমি বললাম একটু দরকার আছে তাই। কি দরকার বল। মামি মামাকে উদ্দেশ্য করে বললেন, দেখছো না ছেলেটা দৌড়ে এসে হাঁপাচ্ছে, ওকে একটু শান্ত হতে দাও, তারপর জিজ্ঞেস করো। আমি বললাম না না সমস্যা নেই মামি। মামি বললেন, তা কেমন আছো সিফাত? আমি বললাম ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আছি। তোমাদের বাড়ির সবাই কেমন আছে? ভালোই আছে। এবার বলো, কি এমন দরকার যে না বলে হঠাৎ চলে এসেছো? তোমরা কোথাও যাচ্ছিলে নাকি? তেমন কোথাও না, তোমার মামা বলছিল আজকে ঘুরতে নিয়ে যাবে, তাই বের হলাম আর কি। এবার কি দরকার বলো শুনি। বাবা বলেছে মামাকে নিয়ে যেতে। কেন, কিছু হয়েছে নাকি? না, তবে বাবা বলেছে তাড়াতাড়ি নিয়ে যেতে। মামা বলল, মিতালি, দুলাভাই যেহেতু বলছে তা বলে ওখানে যাওয়ার দরকার, কারণ দুলাভাই কোনো কারণ ছাড়া তোমাকে ডাকে না। মামি বললেন, হ্যাঁ তা ঠিক বলেছো, তাহলে চলো আজকে আমরা ওখানেই যাই। মামা বলল, ঠিক আছে। দূরে রিক্সায় নিয়ে মামা, মামি, মামাতো বোন আর আমি আমাদের বাসায় চলে আসি। বাবা আমাদের দেখে ঘর থেকে বের হলো। মামা গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো। তারপর মামা বাবাকে জিজ্ঞেস করলো, দুলাভাই, আপনি নাকি আমাকে আসতে বলেছেন? বাবা বললেন, হ্যাঁ বলেছি। কেন, কিছু হয়েছে নাকি? তেমন কিছু না, তোমরা আমার ঘরে আসো, পরে বলছি। আচ্ছা চলুন। বাবা ওদের নিয়ে ঘরে গেছেন। আমিও ওদের পেছন পেছন ঘরে এলাম। বাবা আমাকে দেখে বলল, সিফাত বাবা, বড়দের কথার মাঝে ছোটদের থাকতে নেই। তুই সিফাকে আর তানিয়াকে নিয়ে বাইরে খেল গিয়ে। আমি আচ্ছা বাবা বলে ওদের দুজনকে নিয়ে বাইরে এলাম। তানিয়া আমাকে উদ্দেশ্য করে বলল, মানুষ এতটা হারামি হতে পারে জানা ছিল না। আমি বললাম কেন, আমি কি করছি? কতদিন আমাদের বাড়ি যাস না? বেশি দিন না, এই 6 মাস হবে হয়তো। 6 মাস কি বেশি দিন না নাকি? না তো। তার দিনকাল কেমন যাচ্ছে এখন? তুই তো বুঝিসই দিনকাল কেমন যাওয়ার কথা। হ্যাঁ তা ঠিক, সৎমা তো আর নিজের মায়ের মতো আপন ভাবে না কখনো। এখনো কি উনি তোদের মারধর করেন? তুই শিবার দিকে একটু তাকিয়ে দেখতো। তানি শিবার দিকে তাকিয়ে হা করে রইলো। তানি হচ্ছে আমার একমাত্র মামা মেয়ের একমাত্র মেয়ে। সে আমার 3 মাসের ছোট, তাই তাকে তুই তুই করেই বলি। ছোট থেকে আমাদের দুজনের মাঝেই খুব ভাব ছিল। ছোটবেলায় সপ্তাহে কম করে 2 দিন মামার বাড়ি না গিয়ে পারতাম না। তানিও আমার সাথে আমাদের বাড়ি আসার জন্য কান্নাকাটি করতো। তানিয়া শিবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, কি রে, ওর এই অবস্থা কেন? আমি বললাম মা মেরেছে। উনি কি মানুষ নাকি অন্য কিছু? আমি কিছু বললাম না। তানিয়া আবার বলতে লাগলো, আমার তো মনে হয় না উনি মানুষ, কারণ কোনো মানুষই একটা ছোট বাচ্চাকে এভাবে মারে না। আমি বললাম বাদ দে। বাদ দিব? আচ্ছা ঠিক আছে বাদ দিলাম, কিন্তু একটাবার ভেবে দেখ আজকে কিভাবে মারছে। এভাবে আরেকদিন মার খেলে কি তোর বোন বেঁচে থাকতে পারবে? আমি মাথা নিচু করে রইলাম, কারণ তানিয়া ঠিকই বলেছে। তানিয়া শিবের হাত ধরে বলল, শিফা তুই চল তো দেখি। আমি জিজ্ঞেস করলাম কোথায় যাবি? তানিয়া কিছু না বলে শিফাকে নিয়ে হন হন করে চলে গেল। আমি ভাবতে লাগলাম লেখাপড়া ছেড়ে দেবো নাকি চালিয়ে যাব, কারণ আমাকে এই লেখাপড়ার জন্য প্রচুর খোঁটা শুনতে হয়। স্কুলের পোশাক, বই, জুতা ও স্কুলের বেতন দেয় না। বাবা দেয় ঠিকই, কিন্তু বাবা চলে গেলে মা এসে মারধর করে নিয়ে নেয়। এখন স্কুলের সব খরচ আমার স্কুলের প্রধান শিক্ষক বহন করেন। তিনি আমাকে খুব আদর করেন। না না, লেখাপড়া ছাড়া যাবে না। লেখাপড়া ছেড়ে দিলেই আমি মাকে জব দিতে পারবো না। মায়ের জন্য আমি আমার লেখাপড়াকেই অস্ত্র হিসেবে ব্যবহার করব। আর তাছাড়া আমি যদি লেখাপড়া ছেড়ে দিই তাহলে বাবা আর রহমান স্যার মানে প্রধান শিক্ষক যিনি খরচ বহন করেন খুব কষ্ট পাবে। কিছুক্ষণ পর তানিয়া এসে বললো বাবা নাকি আমার ডাকছে। সাথে সাথে আমি বাবার কাছে চলে এসে জিজ্ঞেস করলাম, বাবা আমার নাকি ডাকছো তুমি? বাবা বললেন, হ্যাঁ ডেকেছি, কিছু কথা আছে। হ্যাঁ বলো। তুই আর শিবা তোর মামার বাড়িতে থাকবি আজ থেকে। না বাবা, শিফা থাকবে, আমি বরং এখানেই থেকে তোমাকে সাহায্য করব আর লেখাপড়া করব। না, তুই তোর মামার সাথে চলে যা। না বাবা, আমি এখানেই থাকবো আর তোমার কাছেই থাকবো। এখানে থাকলে তো মার খেতে হবে। খেলে খেলাম, তবুও আমি এখানেই থাকবো। পাশ থেকে মামা বলল, দুলাভাই, সে যখন বলেছে আপনার কাছে থাকবে তখন থাকুক না। বাবা বলল, দেখো মতিউর, আমি চাই না আমার ছেলে তার সৎ মায়ের মার খেয়ে অকালে জীবন হারাক।
আমি বললাম কিছু হবে না আমার, আর জীবন হারালে হারিয়েছি, তবু আমি তোমার কাছেই থাকবো। বাবা বললেন, আচ্ছা ঠিক আছে, আর মতিউর তোমরা সন্ধ্যার আসার আগেই চলে যেও, নয়তো ও এসে আবার তোমাদের অপমান করবে। মামা বলল, এই তো শিফা, তৈরি হয়ে আসলেই চলে যাব আমরা। বাবা আমাকে বলল, সিফাত দোকান থেকে তানিয়া আর সিফার জন্য কিছু মজা নিয়ে আয় তো। আমি বললাম ঠিক আছে। দোকানে এসে কিছু ললিপপ, বিস্কিট, চকলেট সব কিছু খাবার মজা নিয়ে বাড়ি চলে এলাম। দেখি সবাই বেরিয়ে পড়ার জন্য তৈরি হয়েছে। আমি মজাগুলো তানিয়ার হাতে ধরে দিলাম। ওরা বিদায় দিয়ে চলে গেল। বোন অবশ্য যেতে চায়নি, খুব কান্না করছিল। আমারও মন চাইছিল না বোনকে মামার বাড়ি পাঠাতে, কিন্তু এখানে রেখে মারও খাওয়াতে চায়নি, তাই আর বাধা দেয়নি। স্পষ্ট দেখতে পেলাম বাবার চোখে পানি। আমি বাবার কাছে এসে জিজ্ঞেস করলাম, কাঁদছো কেন বাবা? বাবা আমার দিকে তাকে একটা মুচকে হাসি দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারলো না। বাবা বললেন, এমনি রে বাবা, এমনি কপালে কান্না লেখা ছিল তাই কাঁদতে হচ্ছে রে বাবা। মা কোথায়? সে তার বাবার বাড়ি গেছে কিছু শয়তানি বুদ্ধি নিয়ে আসতে। আচ্ছা শোন, তুই দোকানে যা, আমি আসছি। ঠিক আছে। আমি দোকানে এসে দোকান খুলে বসে রইলাম। কিছুক্ষণ পর বাবা দোকানে আসলো। আমার বই খাতা দোকানে থাকে। আমি বই নিয়ে পড়তে লাগলাম। মাঝে মধ্যে লোকদের সদা দিচ্ছি। দোকানদারি করতে আর পড়তে পড়তে রাত 10টার মতো বেজে গেছে। বাবা বলল, সিফাত আজকে রাতে আর ভাত খাওয়া হবে না, তাই মুড়ি আর চেনাচুর নিয়ে নে। আমি বললাম ঠিক আছে বাবা। তাড়াতাড়ি নে, আজকে ভালো লাগছে না, এক্ষুনি দোকান বন্ধ করে ফেলবো। কিছু না বলে মুড়ি আর চানাচুর নিলাম। পরে মনে হলো দুপুরে বাড়ি নেওয়ার থেকে 16,000 টাকা এখন আমার কাছেই আছে। বাবাকে টাকা দিতে গেলে বলল আমার কাছে রাখতে, বাড়ি গিয়ে নেবে। আর বললো দোকানে যা টাকা আছে সব নিয়ে যেতে। দোকানে 1,50,000 টাকা ছিল। টাকাগুলো একটা ব্যাগে নিয়ে নিলাম। উপরে কিছু সদাই নিলাম যেন ব্যাগে টাকা আছে তা বোঝা না যায়। দোকান বন্ধ করে বাবা ছেলে বাড়ি চলে এলাম। দেখি মা বাড়ি আসেনি, তাই দুজনে চানাচুর মুড়ি খেয়ে আমার রুমে ঘুমিয়ে পড়লাম। সকালে বাবার ঘুম থেকে উঠিয়ে দেয়। হাত মুখ ধুয়ে এসে চানাচুর মুড়ি খেয়ে পড়তে বসি। 8:30টার মতো বাজলো। গোসল করে এসে দেখি বাবা ভাত তরকারি রান্না করছেন। বাবা রান্না করতে পারেন, তাই রাতে ওনার কোনো সমস্যা নেই। মা মারা যাওয়ার পর বর্তমান মাকে বিয়ে করার আগে পর্যন্ত বাবাই আমাদের রান্না করে খাওয়াতেন। আজকে অনেকদিন পর বাবার হাতের রান্না খাবো। দুই বাবা ছেলে খেতে বসলাম। বাবাই খাবার পরিবেশন করে দিচ্ছে। মন বলছে আজকে বাবার হাতে খাবো, তাই বাবাকে বললাম, বাবা তুমি খাইয়ে দাও। বাবা বললেন, তুই কি এখনো ছোট নাকি যে খাইয়ে দিতে হবে? ছোট হতে হবে নাকি? আজকে খুব মন চাচ্ছে তোমার হাতে খেতে। আচ্ছা ঠিক আছে, হা কর, খাইয়ে দেই। বাবা খাইয়ে দিচ্ছে। আজকে মনে হচ্ছে আমি সবচেয়ে সুখী সন্তান। বাবার হাতে খাবার জন্য আলাদা সৌভাগ্যের প্রয়োজন পড়ে। কয়জনেরই বা বাবার হাতে খাবার সৌভাগ্য হয়? যাই হোক, খাওয়া শেষ হলে রেডি হয়ে বাবার দোকানে চলে এলাম স্কুলের ব্যাগ নেওয়ার জন্য। বাবা ব্যাগ করে নিয়ে কিছু হাত খরচের টাকা দিয়ে বলল, যা খেতে মন চায় খেয়ে নিবি। আমি বললাম ঠিক আছে বাবা। আর শোন, কারোর সাথে ঝগড়া করিস না। কেউ যদি গালি দেয় কিছু বলিস না, কেউ মারলেও কিছু বলিস না, চুপচাপ বাড়ি চলে আসিস। ঠিক আছে। আর হ্যাঁ, সাবধানে যাইস কিন্তু। ঠিক আছে বাবা। বাবার কাছ থেকে বিদায় নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। স্কুলে এসে সোজা ক্লাসে গিয়ে বসে রইলাম। স্কুল ছুটির পর দোকানে চলে এলাম। বাবা যে টাকাগুলো দিয়েছে ওগুলো আমি খরচ করিনি, কারণ টাকাগুলো কোনো দরকারে আসতে পারে। বাবা কিছু টাকা দিয়ে বললেন, সিফাত এক কাজ কর, হোটেল থেকে খাবার নিয়ে আয়। আমি বললাম ঠিক আছে। হোটেলে গিয়ে খাবার কিনে নিয়ে আসলাম। তারপর দোকানের শাটার ফেলে দুই বাবা ছেলে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে আবার দোকান খুললাম। কিছুক্ষণ পর বাবা বললেন, সিফাত বাড়ির থেকে কালকে টাকাগুলো নিয়ে আয়। আমি বললাম ঠিক আছে। তাড়াতাড়ি আসিস, তুই টাকা নিয়ে আসলে মাল আনতে যাব। আচ্ছা। তাড়াতাড়ি হেঁটে বাড়ি আসলাম। ঘরে ঢুকতেই মা আমাকে টেনে ধরলো। মা আসলো কখন? এখন তো বোঝাই যাচ্ছে আমার কপালে শোনো আছে, তবুও কিছু বললাম না। মাকে দেখে বোঝা যাচ্ছে খুব রেগে আছেন, আর যেভাবে আমাকে ধরে রেখেছে মনে হচ্ছে আজকে মেরেই ফেলবে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো মা কিছু না করে একটা মুচকে হাসি দিয়ে বলল, তোর বাবাকে নিয়ে আয় গিয়ে। আমি জিজ্ঞেস করলাম কেন? দরকার আছে, সাথে তুইও আসবি। ঠিক আছে। আমি টাকার জন্য আর না গিয়ে মায়ের কাছ থেকে সোজা দোকানে চলে এলাম। বাবা জিজ্ঞেস করলো, কি রে, টাকা এনেছিস? আমি বললাম না। কিন্তু কেন? মা বলেছে তোমাকে নিয়ে বাড়ি যেতে। ওই ডাইনি এসে পড়েছে? হ্যাঁ। তোকে আবার মারধর করেনি তো? না বাবা, বকাও দেয়নি। ভালো হয়ে গেছে নাকি? ভালো হবার নাটক করছে, আল্লাহই জানে। যাই হোক, মা বলেছে তোমাকে নিয়ে যেতে, তো এখন চলো। ঠিক আছে, দোকান বন্ধ কর।
দোকান বন্ধ করে বাবাকে নিয়ে বাড়ি চলে এলাম। মাকে দেখে খুব খুশি খুশি লাগছে। আমাদের দেখেই মা জিজ্ঞেস করলো, শিফা কোথায়? বাবা খুব গম্ভীর গলায় বলল, বাড়িতে নেই। কোথায় গেছে? তা জেনে তুমি কি করবে? জানতে পারি না নাকি? না, জানতে হবে না। কি জন্য বাড়ি আসতে বলছো তা বলো। মা খুব আগ্রহ নিয়ে বলল। একটা খুশির খবর আছে। বাবা বলল, কি খুশির খবর? আমি 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 কি আমি করছো? আমি না করে আসল কথা বলো। আসলে আমি আসলে তুমি কি? আসলে আমি আরে আসলে তুমি কি তা তো বলবে। আমার লজ্জা লাগছে। কি এমন কথা যে বলতে লজ্জা পাচ্ছ? মা এবার চোখ বন্ধ করে লজ্জা মাখা মুখ নিয়ে খুব দ্রুত বলল, আসলে আমি মা হতে চলেছি। মায়ের কথা শুনে বাবা স্বাভাবিকভাবেই বলল, ও আচ্ছা, কিন্তু এই কথাটা বলতে এতক্ষণ সময় লাগে? মা বলল, আসলে আমার খুব লজ্জা লাগছিল, তাই বলতে সময় লেগেছে। আচ্ছা, তুমি কি খুশি হওনি নাকি? খুশি হব না কেন? তাহলে যে তোমার মুখে খুশির রেখাও দেখা যায়নি। সব সময় মুখে খুশির রেখা দেখা যাবে তা তো জানতাম না। থাক, আর বলতে হবে না। আমি বুঝেছি তুমি খুশি হওনি। বাবা মায়ের কথায় পাত্তা নেই দিয়ে লুঙ্গির ভাঁজ থেকে কিছু টাকা বের করে দিয়ে বলল, সিফাত, বাজার থেকে 10 কেজি মিষ্টি, পান, সুপারি আর জর্দা কিনে নিয়ে আয়। আমি বললাম, বাবা জর্দা তো আমাদের দোকানেই আছে। থাকুক দোকানে, তোকে বলেছি বাজার থেকে আনতে, তুই বাজার থেকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে বাবা। আমি একটু সামনে এগোতেই বাবা পেছন থেকে ডাক দিয়ে বলল। আর শোন সিফাত, আমি পেছন তাকিয়ে বললাম, বলো। এক কাজ কর, তুই আগে তোর রশিদ কাকার দোকানে যাবি, তারপর ওনাকে নিয়ে এসব কিনতে যাইস। উনি বুঝে শুনে ভালোটা কিনে দিবে। ঠিক আছে বাবা বলেই সামনে ফিরে হাঁটতে লাগলাম। রশিদ কাকার দোকানে আসতেই রশিদ কাকা বলে উঠল, চাচাকে ভুলেই গেলি? আমি একগাল হেসে বললাম, আরে না কাকা, কি যে বলো না। বলি রে বলি, যা সত্যি তাই বলি। তা বল, কি মনে করে আসা? বাবা পাঠিয়েছে। কিছু হয়েছে নাকি? না। তাহলে? দোকান বন্ধ করে আমার সাথে একটু বাজারে চলো। কেন? বাবা বলেছে 10 কেজি মিষ্টি, পান, সুপারি আর জর্দা কিনে দিতে। এগুলো দিয়ে কি করবে? তোর বাবার কি নতুন করে আবার বিয়ে করবে? আরে না। তাহলে? তুমি বরং বাবার থেকে জেনে নিও। আচ্ছা দাঁড়া, দোকান বন্ধ করছি। রশিদ চাচা দোকান বন্ধ করে আমার সাথে বাজারে গিয়ে বাবা যা যা কিনতে বলেছে তা তাই কিনে দিয়েছে। এতে ওনার পকেট থেকেও কিছু ভর্তুকি দিতে হয়েছে। তারপর একটা রিক্সা ঠিক করে আমাকে রিক্সায় উঠে দিল। আমি সব কিছু নিয়ে রিক্সা করে বাড়ি চলে এলাম। বাড়ি আসার পর বাবা বলল প্রত্যেকের বাড়ি দিয়ে আসতে। আমি বাবার কথা মতো প্রত্যেকের বাড়ি দিতে গেলে সবাই শুধু একটাই প্রশ্ন করছে যে, তোর বাবা কি আবার নতুন বিয়ে করেছে নাকি? প্রতি উত্তরে আমি বলি, আরে না, মায়ের বাচ্চা হবে। এই কথা শুনে প্রত্যেকেই বলে, এবার তাহলে তোদের 2 ভাই বোনের কপাল পুড়েছে। কেন? কারণ এমনিতেই তোদের কোনো আদর যত্ন করে না, আবার যদি তোর মায়ের সন্তান হয় তখন দেখবি খাবারটাও জুটবে না। আমি মনে মনে ভাবলাম, খাবার তো এখনও ভালো করে জোটে না। আরেকজন মাছ থেকে বলে উঠল, এবার দেখা যাবে তোর মায়ের সন্তানের প্রস্রাব, পায়খানা, কাপড় ও তোদের 2 ভাই বোনকে দিয়েই ধোয়াবে। আমি কিছু না বলে আর কিছু শোনার অপেক্ষা না করে সোজা বাড়ি চলে এলাম। ঘরে এসে ভাবতে লাগলাম, আসলেই কি এবার আমার উপর জুলুম বেড়ে যাবে? প্রস্রাব পায়খানার কাপড় আমাকে দিয়ে ধোয়াবে। আর দেখা যাক, হঠাৎ দরজায় কারো পায়ের আওয়াজ পেলাম। মনে হচ্ছে কেউ আসছে। দরজার দিকে তাকিয়ে দেখি আর কেউ না, মাই এসেছে। আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, কিছু বলবে কি মা? মা গম্ভীর গলায় বলবো, হ্যাঁ বলো। শোন, ওই দিন যে তুই আমায় অন্য লোকের সাথে বিছানায় দেখেছিস, এটা যেন তুই ছাড়া আর কেউ জানে না। আচ্ছা ঠিক আছে, কেউ জানবে না। মনে থাকে যেন। মনে থাকবে। আর যদি মনে না থাকে তাহলে কিন্তু মেরে মাটির নিচে পুঁতে দিব। মায়ের কথায় ভয় পেয়ে গেলাম, কারণ যেই ডাইনি মহিলা এখন যেভাবে বলছে, যদি না শুনি তাহলে হয়তো মেরেই ফেলবে। আমি নিজেকে সামনে নিয়ে বললাম, ঠিক আছে মা, বলো। এখন যা, কলপার গিয়ে দেখ, আমার কিছু কাপড় আছে, কাপড়গুলো ধুয়ে দে। এখন না, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, পরে ধুয়ে দেবনি। বলতে দেরি হলো, আমার গালে থাপ্পড় পড়তে দেরি হলো না। একদম 5 আঙুলের ছাপ হয়ে গেছে মনে হয়। আমি আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে কলপার চলে এলাম।
কারণ আর 1 মিনিট ওখানে দাঁড়ালে আরও কয়েকটা থাপ্পড় পড়ে যেত আমার গালে। কাপড়গুলো ধুয়ে উঠোনের তারে সারিয়ে দিয়ে দোকানে চলে এলাম। বাবা আমাকে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কী হয়েছে বাবা? বাবা বললো, তোর গালে এই দাগ কিসের? জানি না বাবা। মনে হচ্ছে কেউ থাপ্পড় দিয়েছে। আরে গালে মশা বসেছিল তো, আমি থাপ্পড় দিয়ে মশাটা মেরেছি, ওই দাগ হয়েছে হয়তো। আসল কথাটা বললাম না, কারণ আসল কথা বললে বাবা এখনই বাড়ি গিয়ে মাকে বকাঝকা করবে, পরে মা আমাকে আরও মারবে। বাবা বলে উঠলো, বাবার থেকে কথা লুকাস? আমি বলে উঠলাম, না। তাহলে সত্যি কথা বলে ফেল। আসলে সবাইকে পান মিষ্টি দিয়ে আসার পর মা বলেছিল কাপড় ধুয়ে দিতে, তখন আমার একটু ক্লান্ত লাগছিল, তাই বলেছিলাম পরে ধুয়ে দেবনি, তাই মেরেছে। কাপড় ধুয়ে দিয়েছিস পরে? হ্যাঁ। তোকে মারার পর আবার কাপড় ধুয়ে দিলি কেন? সোজা আমার কাছে চলে আসতি। আমি কিছু না বলে দোকান থেকে বের হয়ে নদীর পাড়ে চলে এলাম। মাঝে মাঝে এখানে আসা হয়। নদীর পাড়ে বসে থাকলে মনটা ফুরফুরে লাগে। কেটে গেল 7টা মাস। আজকে থেকে আমার স্কুলের বার্ষিক পরীক্ষা শুরু হবে। এখন মা আর আমার মারে না, পড়ার জন্য কিছু বলে না, এখন মা নিজেই আমাকে পড়ায়। এমনকি আজকে মাই আমাকে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য ফিরে দিয়েছে। হয়তো বুঝতে পারছে আমাদের সাথে খুব খারাপ করছে বা করছে, তাই এখন আর খারাপ ব্যবহার করে না। পরীক্ষা শেষ করে বাড়ি আসতেই মা আমায় আটকে বলল, শিফাত, প্রশ্নটা দে তো। আমি প্রশ্নটা মায়ের হাতে দিয়ে দিলাম। মা প্রশ্নটা ভালো করে দেখে বলল, প্রশ্ন তো দেখছি সহজেই এসেছে, আর যা যা পড়েছিলাম তাই এসেছে। তা পরীক্ষা কেমন দিয়েছিস? আমি বললাম, অনেক ভালো পরীক্ষা দিয়েছি। কি মনে হয় কত পাবি? সঠিক বলতে পারবো না, কিন্তু 80-র উপরে পাবো। আচ্ছা ঠিক আছে, খাতা দিলেই দেখা যাবে। এখন গিয়ে হাত মুখ ধুয়ে খেতে আয়। আচ্ছা ঠিক আছে। দৌড়ে কলপার এসে হাত মুখ ধুয়ে ঘরে এসে খেয়ে নিলাম। তারপর দোকানে চলে গেলাম। সন্ধ্যা একটু আগে বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে পড়তে বসলাম। এভাবেই পরীক্ষা শেষ হয়ে গেল। কেটে গেল আরও 3 মাস। আজকে মায়ের বাচ্চা হবে, তাই মাকে নিয়ে হাসপাতালে এসেছি। আজকে মাকে খুব বেশি খুশি দেখাচ্ছে, বাবাকে অনেকটা খুশি দেখাচ্ছে। আমার মনেও কিছুটা খুশি লাগছে, কারণ সৎ মা হলেও তো মা। আমি আর বাবা হাসপাতালের বারান্দায় বসে আছি। মাকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পর একজন নার্স হাতে একটা বাচ্চা নিয়ে এসে বাবার হাতে দিয়ে বললেন, এই নিন আপনার ছেলেকে, আপনার কোলে নিন। বাবা খুব খুশি হয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে নার্সকে জিজ্ঞেস করলেন, আমার স্ত্রী কেমন আছে? আপনার স্ত্রী ভালোই আছে এখন। আমার স্ত্রীকে দেখতে পারবো কি এখন? এখন না, একটু পর আমরা বলবো, তখনই দেখা করতে পারবেন। ঠিক আছে। নার্স চলে গেল। বাবা বাচ্চাটাকে আমার কোলে দিয়ে বলল, নে তোর ভাইকে তোর কোলে নে। আমি বাচ্চাটাকে কোলে নিয়ে বাবাকে বললাম, বাবা ওর নাম কি? বাবা মুচকি হেসে বললেন, এখনো ঠিক করিনি। আচ্ছা তুই একটা নাম ঠিক কর। আমি কিছুক্ষণ ভেবে বললাম, মায়ের শিফার আর আমার নামের প্রথম অক্ষরই স দিয়ে শুরু, তাই বলছিলাম ওর নাম যদি শিপন রাখা হয় তাহলে কেমন হয়? ঠিক আছে, তাহলে 7 দিন পর আকিকার সময় হুজুরের সাথে কথা বলে দেখবনি, তারপর দেখা যাবে। আচ্ছা। কেটে গেল 6 বছর। এখন আমি অনার্স 3য় বর্ষে পড়ি, আর শিবা পড়া 8ম শ্রেণীতে। শিবার এখন ইন্টারে থাকার কথা, কিন্তু মায়ের কারণে সে লেখাপড়ায় পিছিয়ে গেছে। তবুও মামা থেকে মামার কাছে নিয়ে গিয়ে তখন 4র্থ শ্রেণীতে ভর্তি করতে পেরেছে বলে এখন সে 9ম শ্রেণীতে আছে। সে এখন মামার বাড়িতেই থাকে, আর আমাদের ছোটো ভাইয়ের নাম পরে শিবনে রাখা হয়েছে। এখনও তাকে স্কুলে ভর্তি করানো হয়নি। শেষ 3 মাস যাবৎ দেখছি মায়ের ব্যবহার কেমন যেন পাল্টে যাচ্ছে, আবার আগের মতো হয়ে যাচ্ছে। এখন বড় হয়ে গেছি বলে মারতে পারে না ঠিকই, কিন্তু বকাবকি করে আর মাঝে মধ্যে খাবার দেয় না। আমি এই ব্যাপারে বাবাকে কিছুই বলি না। আজকে ভার্সিটি বন্ধ, তাই বন্ধুদের সাথে ঘুরতে যাব, কিন্তু আমার কাছে টাকা নেই। বাবা দোকানে মাল আনতে গেছে, তাই আমি মায়ের কাছে এলাম। মা আমায় দেখে জিজ্ঞেস করলো, কিছু বলবি কি? আমি বললাম, হ্যাঁ মা। ঠিক আছে বল। মা, আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব, কিন্তু টাকা নেই, কিছু টাকা দাও না। মা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, টাকা কি আকাশ থেকে পড়ে নাকি? আমি বললাম, আকাশ থেকে পড়বে কেন, টাকা তো দোকান থেকে আসে। খুব কথা বলতে শিখে গেছিস দেখছি। খুব কথা বললাম কই? আবার মুখের উপর কথা বলছিস, দিব এক থাপ্পড়। মা, তুমি না আগের থেকে পাল্টে গেছো, এখন আর আগের মতো নেই তুমি। মায়ের উত্তরের অপেক্ষা না করে আমি মায়ের কাছ থেকে আমার ঘরে এসে শার্টটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। সোজা শীতলক্ষার পার চলে এলাম। একটা কলা পাতা ছিঁড়ে তা বিছিয়ে বসে পড়লাম। আজকে খুব খারাপ লাগছে, আর মায়ের কথা মনে পড়ছে। বাবার কামাইয়ের টাকা নিব, আর উনি আমায় জিজ্ঞেস করছে টাকা আকাশ থেকে পড়ে কিনা। আর আজকে যদি আমার মা বেঁচে থাকতো
তাহলে আর এই কথা বলতো না, সাথে সাথেই টাকা দিয়ে দিত। মন যাচ্ছে এখন মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করতে, মা গো, আজকে যদি আমি তোমার কাছে টাকা চাইতাম তাহলে কি তুমিও টাকা না দিয়ে জিজ্ঞেস করতে টাকা কি আকাশ থেকে পড়ে কিনা? আজকে তোমার মুখের উপর কথা বললে কি তুমিও বলতে থাপ্পড় দেবে? মা গো, তুমি কেন আমাদের দুই ভাই বোনকে এভাবে আরেকজনের কাঁধে বোঝা হিসেবে ফেলে রেখে চলে গেলে? হ্যাঁ গো, তুমি কিভাবে পারলে আমাদের এভাবে ফাঁকে দিয়ে তুমি একা একা চলে যেতে? তোমার কি একবারও মনে বাঁধেনি যে তুমি না থাকলে তোমার দুই অসহায়ের এতিম সন্তান ভালো থাকবে না? কীভাবে পারলে কেউ তুমি এতটা স্বার্থপর হতে? মা গো, তুমি কি পারতে না আমাদেরও তোমার সাথে করে নিয়ে যেতে? নাকি আমরা তোমার কাঁধেও বোঝাই ছিলাম, যার কারণে আমাদের এভাবে কষ্টের সাগরে ফেলে রেখে তুমি একা একা সুখের তীরে চলে গেলে? কিন্তু জিজ্ঞেস করার মতো সুযোগ আর নেই। বসা থেকে উঠে মায়ের কবরের দিকে হাঁটাতে হলাম। মায়ের কবরের কাছে এসে মায়ের পায়ের কাছে হাঁটু গেলে বসে পড়লাম। নিজের অজান্তে কয়েক ফোঁটা চোখের পানি গাল বেয়ে শার্টের উপর পড়লো। মায়ের কবর স্পর্শ করে বললাম, মা গো, তোমার সন্তান আজ অনেকদিন পর তোমার কাছে কিছু চাইতে এসেছে। ভয় নেই মা, তোমার সন্তান তোমার কাছে তোমার সাধ্যের বাইরে কিছুই চাইবে না, শুধু একটু দোয়া চাইবে। মা গো, তুমি তোমার সন্তানের জন্য দোয়া করো মা। তোমার সন্তান যেন সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারে, তোমার সন্তান যেন তোমার স্বামীর মুখ উজ্জ্বল করতে পারে, তোমার সন্তান যেন যে কোনো ধাপ খুব সহজে অতিক্রম করে ফেলতে পারে। শেষ একটা চাও, তুমি দোয়া করো যেন তোমার সন্তান যে কোনো পরিস্থিতিতেই দুর্বল হয়ে না পড়ে। আর কিছু চাইবো না মা, তুমি ভালো থেকো মা। মায়ের কবরের পাশ থেকে উঠে দাঁড়িয়ে শার্টের হাতা দিয়ে চোখের পানি মুছে মায়ের জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে দোয়া করলাম। তারপর কবরস্থান ত্যাগ করে রশিদ চাষের দোকানে এসে কিছু টাকা নিয়ে গিয়ে একটা বিস্কিটের প্যাকেট কিনে বাড়ি চলে এলাম। ঘরে গিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে একসময় চোখে ঘুম এসে ভর করে। কখন যে ঘুমিয়ে পড়ছি বলতেই পারবো না। ঘুম ভাঙলো রাত প্রায় 11টার দিকে। প্রচুর খিদে পেয়েছে, তাই আসার সময় নিয়ে আসে বিস্কুটের প্যাকেটটা ছিঁড়ে বিস্কুট খেয়ে পানি খেয়ে নিলাম। তারপর পড়তে বসলাম। কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে না খেয়ে ভার্সিটি চলে গেলাম। অতপর এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা নিয়ে নাস্তা করে ক্লাসে চলে যাই। ভার্সিটি শেষে দোকানে না গিয়ে সোজা বাড়ি চলে আসি। ঘরে ঢুকতে মায়ের ঘর থেকে অদ্ভুত শব্দ শুনতে পেলাম। কিছুই না ভেবে আমি মায়ের ঘরের দরজায় ফাঁক দিয়ে উঁকি দিতেই একদম নির্বাক হয়ে যাই, কারণ দেখি ঘরে মা আর একটা অপরিচিত লোক একদম নগ্ন অবস্থায় যৌন মিলন করতেছে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তাহলে উনি এতদিন আমার বাবাকে ঠকিয়েছে। কিছু না বলে আমার মায়ের ঘর থেকে কিছু না বলেই মায়ের ঘরে এসে পড়ি। আমার ঘরে এসে কাপড় না পাল্টেই ভাবতে থাকলাম কি করি এখন। হঠাৎ মাথায় এলো বাবাকে জানাতে হবে। তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে দোকানে চলে এলাম। বাবা আমাকে দেখে বলে উঠলেন, কিরে সিবত, তোকে এমন দেখাচ্ছে কেন? কোনো বিষয় নিয়ে চিন্তায় আছিস নাকি? আমি বললাম, বাবা তোমার সাথে জরুরি কিন্তু কথা আছে। বল তাহলে। এখানে না, দোকান বন্ধ করে আমার সাথে আসো। কোথায়? তুমি আমার সাথে আসো। আচ্ছা। বাবা দোকান বন্ধ করলো। আমি বাবাকে নিয়ে নদীর পাড়ে চলে গেলাম। নদীর পাড় সাধারণত মানুষ থাকে না তেমন, কারণ সবাই প্রাকৃতিক সৌন্দর্যের মর্ম বোঝে না। আর প্রাকৃতিক সৌন্দর্য যে কতটা অতুলনীয় তা সবাই বোঝে না। বাবাকে নিয়ে একটা নীরব স্থানে বসলাম। বাবা আমায় জিজ্ঞেস করলো, কিরে এখানে নিয়ে এলি কেন? আর তোর না কি বলার ছিল? আমি বললাম, তাই তো এখানে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, বল। আমার কথা তোমার বিশ্বাস হবে তো? তোকে কখনো অবিশ্বাস করেছি কি? না। তাহলে এই প্রশ্ন করলি কেন? আর কি এমন কথা যে আমি বিশ্বাস করতে পারবো না? কথাটা অনেকটা অবিশ্বাস্যই, তাই তো জিজ্ঞেস করলাম বিশ্বাস করবে কিনা। আচ্ছা ঠিক আছে, বল শুনি। আমি কিছুক্ষণ বাবার চোখের দিকে তাকিয়ে থেকে বললাম, বাবা তুমি ঠকছো। বাবার দিকে অদ্ভুত চাহনি দিয়ে জিজ্ঞেস করলো, আমি ঠকছি মানে কি বলছিস তুই? হ্যাঁ বাবা, যা বলছি তাই। আরে এমন অর্ধেক কথা না বলে কাহিনী কি খুলে বল। আমি গতকাল আর আজকের ঘটনাগুলো সব বাবাকে খুলে বললাম। বাবা আমার কথা শুনে ঠাস করে আমার গালে একটা থাপড় দিয়ে বলতে লাগলো, মাথা ঠিক আছে তোর? কি যা তা বলতেছিস? সে এক সময় তোকে মারধর করতো বলে আজকে তুই তার নামে এমন একটা কথা বলতে পারলি? আমি বললাম, বাবা তুমি বিশ্বাস করো আমি যা সত্যি তাই বলছি। এটাই তো আমার সবচেয়ে বড় ভুল, তোকে এতটা বিশ্বাস করতাম আমি, আর আজকে আমার সেই বিশ্বাসের সুযোগ নিয়ে কি থেকে কি বলে ফেললি। সে তোর মা না হলেও ও তোর বাবার অর্ধাঙ্গিনী ছিল, আর তুই তার নামে তার স্বামীর কাছে এমন কথা বলতে পারলি? আচ্ছা তুই কি সত্যি আমার সন্তান নাকি অন্য কারো পাপের ফল? আমার তো মনে হচ্ছে
তুই আমার সন্তান না। কারণ তুই যদি আমার সন্তান হতি তাহলে এমন একটা কথা বলতে পারতি না। দেখ সিফাত, সে তোর সাথে যা করেছে তা ভুলে যা, আর তার নামে এসব মিথ্যা অপবাদ দিস না। বাবা এক নাগাড়ে কথাগুলো শেষ করে চলে গেল। আমি একদম হতভম্ব হয়ে গেলাম। যে বাবা আমাকে ছোট থেকে এতটা বিশ্বাস করে আসছে, সেই বাবাই আজকে আমার কিছু কথাই বিশ্বাস করতে পারলো না। যে বাবা আমায় একটা ফুলের টোকাও দেয়নি, সেই বাবা আজকে আমায় থাপ্পড় মারলো। কীভাবে বলতে পারলো আমি বাবার সন্তান না, অন্য কারো পাপের ফল? বাবার সন্তান হলে বাবাকে এই কথা বলতাম না। ভাবতেই চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হয়ে গেল। কিছুক্ষণ বসে থেকে মায়ের প্রতি একরাশ অভিমান নিয়ে মায়ের কবরের পাশে চলে এলাম। অভিমানের কারণে কিছু না বলে মায়ের মাথার পাশে বসে কিছুক্ষণ চোখের পানি ফেলে মায়ের জন্য দোয়া করে বাড়ি চলে এলাম। দেখি বাবাও বাড়িতেই আছে। কাউকে কিছু না বলে আমার ঘরে এসে দরজা বন্ধ করে শুয়ে এলাম। বাবার কথার যন্ত্রণায় ছটফট করে করে সারাটা রাত পার করে দিলাম। বাবার কাছ থেকে আমি কখনোই এমন কিছু আশা করিনি। ফজরের আজান দিলে উঠে হাত মুখ ধুয়ে উজু করে এসে নামাজ পড়ে মনোজাতে বসে চোখের পানি ফেলতে লাগলাম। মনোজাত শেষ করে ঘর থেকে বেরিয়ে গেলাম। সারাদিন বাইরেই কাটিয়ে দিলাম। সন্ধ্যার দিকে বাড়ি ফিরেছি। বাবা বাড়িতে ছিল না। ঘরে এসে দরজা বন্ধ করে শুয়ে এলাম। আনুমানিক রাত প্রায় 11টার মতো হবে। হঠাৎ মায়ের ঘর থেকে চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছে বাবা এসেছে আর কোনো কারণে মায়ের সাথে ঝগড়া লেগেছে। প্রায় 6.5 বছর পর আবার বাবা মায়ের ঝগড়া হলো। আমি ওসব কানে না দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। আগের রাতে ঘুম হয়নি, তাই ঘুম লেগে গেল। পরদিন ফজরের আজানের কিছুক্ষণ আগেই ঘুম ভেঙে গেল। আজান দেবার পর হাত মুখ ধুয়ে উজু করে এসে নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। আজকে আর হাঁটার শক্তি পাচ্ছি না ভালো করে। কিছুই অন্তত না খেলে মনে হয় আর বাড়ি আসতে পারবো না। তাই আবার বাড়ি চলে এলাম। বাড়ি এসে দরজা লাগিয়ে শুয়ে এলাম। দুপুর প্রায় 3টার মতো কে যেন এসে দরজা ধাক্কাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কে। দরজার উপাস থেকে উত্তর আসলো, আমি তোর বাবা। কোনো প্রয়োজন নাকি? দরজা খোল আগে, পরে বলছি। দরজা খুলতে পারবো না, কিছু বলার থেকে ওখান থেকেই বলো। দেখ বাবা, রাগ করিস না। ওই দিন আমি রাগের মাথায় থাপ্পড় দিয়ে ফেলেছি, তারপর যা তা বলেছি। আমি সত্যিই দুঃখিত বাবা, তুই দরজা খোল। কিছু না বলে কোনো রকমে উঠে গিয়ে দরজা খুলে দিলাম। বাবা হাতে খাবারের বাসন নিয়ে ঘর ঢুকলো। আমি কিছু না বলে খাটে এসে বসে পড়লাম। বাবা আমার পাশে বসে বলল, এই নে বাবা, খেয়ে নে। আমি বললাম, খিদে নেই আমার। আমি জানি খুব খিদে পেয়েছে তোর, খেয়ে নে। আরে বললাম তো খিদে নেই। 2 দিন না খেয়ে থাকলে যে খিদে কেমন থাকে তা আমার জানা আছে, তাই বলছি খেয়ে নে। বললাম তো খিদে নেই। আমি সত্যিই দুঃখিত ওই দিনের ওই কথাগুলোর জন্য। ওসব কোনো ব্যাপার না। তাহলে খেয়ে নে বাবা। খিদে নেই। বাবা ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল, কিসের খিদে নেই? খিদে নেই করছিস? বাবা ছেলের কাছে নত হয়েছে, বাবা ছেলের কাছে ক্ষমা চেয়েছে। একটা বাবার কাছে এর চেয়ে বেশি কি? বাবার বলা কিছু কথা কষ্ট, হ্যাঁ কষ্ট বড়, তাই বলে কি নিজ থেকে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে ক্ষমা করা যায় না? বল, তুই বল, ক্ষমা কি করা যায় না? আমি কিছু বললাম না। বাবা আবারও বলল, দেখ বাবা, তোকে ওই দিন থাপ্পড় দিয়ে আর ওসব বলে আমি নিজেই শান্তি থাকতে পারিনি। তুই খাসনি বলে আমিও খাইনি বাবা। আবার ও তোর কাছে ক্ষমা নত হয়ে বলছে, খেয়ে নে। যখন শুনলাম বাবাও খায়নি তখন আর রাগ ধরে রাখতে পারলাম না। সব রাগ অভিমান ভেঙে বললাম, ঠিক আছে, আমার সাথে তোমাকেও খেতে হবে। বাবা বলল, না তুই খা, আমি পরে খাবো। তুমি খেলে খাবো, নয়তো খাবো না। ঠিক আছে। বাবা আমাকে খাইয়ে দিল, আমিও বাবাকে খাইয়ে দিলাম। তারপর দুজনে কিছুক্ষণ কথা বলে দোকানে চলে এলাম। বাবা আমাকে অনেক কিছুক্ষণ বুঝিয়ে সুজিয়ে চলে গেল। আমি আর কিছু বললাম না। ঘর ভালো লাগছে না, তাই বাড়ি থেকে বের হয়ে দোকানে চলে এলাম। বাবা ছেলে দোকানদারি করতে উঠতে রাত 11টা বেজে গেছে। বাবা আমাকে বলল, সেবার তুই বাসায় চলে যা, আমি আজকে দোকানেই থাকবো। আমি কিছু না বলে দোকান থেকে বের হয়ে বাড়ি চলে এলাম। ঘরে ঢুকতে মা জিজ্ঞেস করলো, কি রে, তুই একা কেন? তোর বাবা কই? আমার এই মহিলার সাথে কথা বলতেই কেমন যেন লাগছিল। খুবই বিরক্তি নিয়ে বললাম, বাবা আজকে বাড়ি আসবে না। বাড়িতে আসবে না কেন? আমি এত কিছু বলেনি। আর কিছু না বলে আমি আমার ঘরে এসে পড়লাম। পেটে খিদে লেগেছে, তবুও খাবো না, কারণ এই মহিলাকেই ওই দিন থেকে সহ্য হয় না। খাবার দৌড়ে থাক। কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে কিছুক্ষণ পরে ভার্সিটির জন্য তৈরি হয়ে দোকানে চলে এলাম। বাবা এখনও ঘুম থেকে ওঠেনি। আমি ডেকে বাবাকে ঘুম থেকে উঠালাম। বাবা আমাকে জিজ্ঞেস করলো, কি রে, এত সকালে দোকানে এলি? আমি বললাম, কিছু টাকা লাগবে আমার। কত লাগবে? 1000 খানেক দাও। এত টাকা দিয়ে কি করবি? দরকার আছে।
বাবা কিছু না বলে একটা 1000 টাকার নোট ধরে দিল। আমি টাকাটা নিয়ে হোটেলে গিয়ে খাবার খেয়ে নিলাম। ভার্সিটি যেতে আরও ভালো লাগছিল না, তাই একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে এলাম। বাড়ি এসে ঘরে ঢুকতে আকাশ থেকে পড়লাম, কারণ ওই মহিলা আজকে আমার রুমে এসে পরকীয়া করছে। কিছু না বলে আমি দুইজনকেই একটা করে থাপ্পড় দিয়ে অপরিচিত লোকটাকে ধরে বাড়ির বাইরে নিয়ে এলাম। বাড়ির বাইরে এনেই মারধর শুরু করলাম। মারের চোটে লোকটার কয়েক জায়গায় কেটে গেছে। তারপর ছেড়ে গিয়ে বললাম, তোকে যেন আর কখনো আমাদের বাড়ির ত্রিসীমানায় না দেখি। সে বলল, আমি ত্রিসীমানায় কেন, একদম তোর ঘরেই যাব, কিন্তু তুই তোর বাড়ির ত্রিসীমানায় থাকতে পারবি না, সেই ব্যবস্থা করে দিব আমি। দেখা যাবে। দেখা যাবে না, তুই দেখেও নিস, মিলিয়েও নিস, আজকেই তোর বাড়িতে শেষ দিন। একটা প্রবাদ আছে না, শকুনের দোয়ায় গরু মরে না, শুধু এই প্রবাদটা মনে রাখিস। তোর প্রবাদ তুই মনে রাখ, আর আমার কথাগুলো মিলিয়ে নিস। লোকটা চলে গেল। আমি বাড়ি চলে এলাম। বাড়ি এসে মাকে কিছু না বলে ঘরে এসে কাপড় পাল্টে নিলাম। না, আজকেও বাবাকে বলতে হবে। আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে দোকানে চলে এলাম। বাবা আমায় কিছু বললো না, তাই আমি নিজে বললাম, বাবা মা আজকে আবার একই কাজ করছে, তো আবার আমার ঘরে। বাবা বলল, কি বলছিস? হ্যাঁ। আচ্ছা তুই বাড়ি যা, আর তোর মাকে কিছু বলিস না, আমি আসতেছি একটু পর। ঠিক আছে। আমি বাড়ি চলে এলাম। অনেকক্ষণ হয়ে গেল বাবা বাড়ি এসে। আমি বাবার অপেক্ষায় বসে আছি। সন্ধ্যা হয়ে গেল, কিন্তু বাবা এলো না। অবশ্যই রাত 9টার দিকে বাড়ি এলো। বাড়ি এসে সোজা আমার রুমে এসে আমাকে 3টা থাপ্পড় মারলো। আমি কিছুই বুঝতে পারলাম না আমাকে মারলো কেন। আমি কিছু জিজ্ঞেস করার আগে বাবা বললো, তোর কাছ থেকে এমন কিছু আশা করিনি আমি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমি কি করছি? বাবা আমারও থাপ্পড় দিয়ে জিজ্ঞেস করলো, তুই জানিস না তুই কি করেছিস? আমি জানলে কি তোমাকে জিজ্ঞেস করতাম নাকি? নিজে তোর মাকে খরিদ্দার এনে দিস, আবার তুই গিয়ে আমার কাছে নালিশ করিস? কি বলছো তুমি এসব? যা সত্যি তাই বলছি। জানিস আজকে তোর জন্য আমাকে কতটা অপমানিত হতে হয়েছে? আমার জন্য অপমানিত হবে কেন? তুই যে খরিদ্দার এনেছিস, সেই খরিদ্দার তুই দোকান থেকে বের হওয়ার যাবার পর দোকানে গিয়ে আমাকে সব সত্য কথা বলে, তারপর অপমান করেছে। আমি আনিনি বাবা। আর কিছু বলার সুযোগ না দিয়ে বাবা আমার গালে সজোরে থাপ্পড় মেরে বলল, তুই তোর এই পাপি মুখে আমাকে বাবা বলে ডাকবি না, আর এখন তুই বাড়ি থেকে বের হয়ে যা, নয়তো আমি কি করব নিজেও জানি না। আমি বললাম, বিশ্বাস করো আমি আনিনি ওই লোককে। তোর একটা কথাও শুনতে চাই না আমি, বের হয়ে যা বাড়ি থেকে। ঠিক আছে, যাচ্ছি। তবে একটা কথা শোনো, একদিন সব কিছু জানবে, বুঝবে, আর আমাকে খুঁজবে, কিন্তু সেদিন আমাকে আর পাবে না, তখন নিজে নিজে ক্ষমা করতে পারবে না। আর শোনো বাবা, সত্যিটা যাচাই করে দেখার চেষ্টা করো। দেখো আমি চলে যাচ্ছি, ভালো থেকো তুমি। আর একটা অনুরোধ, আমার বোনটাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করো, তারপর ভালো দেখে একটা বিয়ে দিয়ে দিও। আর সত্যিটা জানার পর অযথা আমাকে খোঁজার বৃথার চেষ্টা করো না। আর কিছু না বলে বা কিছু শোনার অপেক্ষা না করে বাড়ি থেকে বের হয়ে গেলাম। বের তো হয়েছি ঠিকই, কিন্তু এখন কোথায় যাব, কি করব, মাথায় কয়েক প্রকার চিন্তা। তার উপর আবার এখন রাত, মাথাটা কাজই করছে না। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি কি করি, কোথায় যাই। না, আগে মায়ের কবরে যেতে হবে, তারপর যেখানেই যাই যাব। তাই আবার পেছনে ফিরে হাঁটা ধরলাম। হাঁটতে হাঁটতে মায়ের কবরের কাছে চলে এলাম। মায়ের ঠিক মাথার পাশে হাঁটু গেড়ে বসে মায়ের কবর স্পর্শ করে বলতে লাগলাম, মা তুমি তো দেখেছো হয়তো আমি নির্দোষ, বাবা তা বোঝেনি। মা, বাবা আজকে আমায় বাড়ি থেকেই বের করে দিল। বাবা একটা বার সত্যতা যাচাই করতে চায়নি। দেখছো মা, আজকে তুমি নেই বলে তোমার এই নির্দোষ ছেলেটার উপর মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়ে বাবার কাছে ছেলেকেই খারাপ বানিয়ে বাড়ি থেকে বের করে দিল। মা, হয়তো আর কখনো তোমার কাছে আসা হবে না, তাই তোমার কাছে দোয়া চাই। তুমি দোয়া করো আমি যেন যেখানে থাকি যেন সবসময় সুস্থ থাকতে পারি আর মানুষের মতো মানুষ হতে পারি। তুমি দোয়া করো যেন তোমার নির্দোষ ছেলেটা যে জীবন সংগ্রামে নামতে চলেছে সেই জীবন সংগ্রামে যেন জয়ী হতে পারে। কখন যে চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো বলতেই পারবো না। শার্টের হাতা দিয়ে চোখ জোড়া মুছে নিয়ে মায়ের মাথা বরাবর একটা চুমু খেয়ে উঠে পড়লাম। মায়ের পায়ের কাছে গিয়ে কবরটা সালাম করে কবরস্থান থেকে বেরিয়ে অন্ধকারে হাঁটতে শুরু করলাম। এমনি অমাবস্যার রাত, তার উপর আবার আমার উপর নেমে এলো নতুন অমাবস্যা। রাস্তা দিয়ে হেঁটে চলেছি আর দু চোখ দিয়ে অঝরে পানি পড়ে যাচ্ছে। প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর পা দুটো যেন অবশ হয়ে গেল, হাঁটতে পারছি না। কোথাও যে বসবো সেই ব্যবস্থাও নেই। অনেক কষ্টে হেঁটে চলেছি। অবশেষে হাঁটতে হাঁটতে চলে এলাম নরসিংদী রেলওয়ে স্টেশনে। কিন্তু আগামী 1 ঘন্টার মধ্যে কোনো ট্রেন আসবে না, তার মানে 1 ঘন্টা বসে থাকতে হবে। রেল স্টেশনের পাশে একটা দোকান দেখতে পেলাম। দোকান থেকে 20 টাকা দিয়ে 2টা রুটি, 15 টাকা দিয়ে 1 হালি কলা আর 15 টাকা দিয়ে একটা পানির বোতল কিনে নিয়ে নিলাম। তারপর পকেটে হাত দিয়ে দেখি পকেটে 1100 টাকা আছে, যা করার এই টাকা দিয়েই করতে হবে। বসে থাকতে থাকতে প্রায় ঘুমিয়েই গেলাম।
হঠাৎ ট্রেনের শব্দে ঘুম কেটে গেল। আরেকটা পানির বোতল কিনে হাত মুখ ধুয়ে পানি খেয়ে নিলাম। আগেই ট্রেনের টিকিট কেটেছিলাম। ট্রেন থামতেই ট্রেনে উঠে পড়লাম। 5 মিনিটের মধ্যেই ট্রেন ছেড়ে দিল। শেষবারের মতো রাতের অন্ধকারেই নিজের পরিচিত শহরের দিকে তাকিয়ে কয়েক ফোঁটা চোখের পানি ফেলে নিলাম। নিজের শহর আর আপন মানুষগুলোর থেকে দূরে যেতে মন চাইছে না, কিন্তু কী আর করা। মন না চাইলেও যে আমি কি আর এই শহরে থাকা যাবে না? এই শহরে থাকলেই তো মন চাইবে নিজের বাড়ি থেকে ঘুরে আসি। আর নিজের বাড়ি গেলে বাবা কী করে বসে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। নিজের শহর আর আপন মানুষ সব কিছুর মায়া ত্যাগ করে এখন আমাকে জীবন যুদ্ধে নামতে হবে। কোথায় যাব, কী করব, কীভাবে কী করব, এসব ভাবছি। হঠাৎ আমার পাশে বসা এক বৃদ্ধ জিজ্ঞেস করে উঠলেন, কি বাবা, এই প্রথম আপন মানুষগুলো থেকে দূরে যাচ্ছ নাকি? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। এই জন্য তোমাকে এমন দেখাচ্ছি। কিছুদিন আপন মানুষগুলোর থেকে দূরে থাকলেই অভ্যাস হয়ে যাবে। আমি কিছু বললাম না। উনি আমাকে নীরব থাকতে দেখে বললেন, মন খারাপ করো না বাবা, আমিও ঠিক তোমার চেয়ে আরও কম বয়সে এই শহরের বাইরে পা রেখেছিলাম। তবে আমার ব্যাপারটা ছিল একটু ভিন্ন। ওনার মুখের ভিন্ন কথাটা শুনে আমার মন বলছিল ওনার ভিন্ন কথার পেছনে অনেক কিছুই লুকিয়ে আছে। তাই একটু আগ্রহ নিয়ে বললাম, চাচা ভিন্ন বলতে কী বোঝালেন, একটু খুলে বলতেন যদি। উনি আমাদেরকে তাকে বললেন, শুনবে তুমি? বলুন। উনি আমাদেরকে ঘুরে বসে বলতে শুরু করলেন, তখন সালটা ছিল 1977। মাত্র 15 বছর বয়সে পা রেখেছিলাম। আমি তখন 10ম শ্রেণীতে উঠেছি কেবল। তখন আমার বাবা মানুষের ক্ষেতে হাল চাষ করে সংসার চালাতো, আর আমার লেখাপড়ার খরচ চালাতো। বাবার স্বপ্ন ছিল আমাকে বড় ডাক্তার বানাবে। আমিও বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একদিন স্কুল থেকে বাড়ি গিয়ে দেখি বাড়ি ভর্তি লোকজন। বাড়ির ভেতর থেকে কান্নার শব্দ আসছিল। লোকজনদের ঠেলে বাড়ির ভিতরে গিয়ে দেখি উঠানে বাবার লাশ, সামনে নিয়ে মা কান্না করছে। আমি সেদিন কিছুই বলতে পারিনি। যাই হোক, বাবাকে দাফন করার ঠিক 15 দিন পর আমার মামা আর নানা মিলে মাকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দেয়। কিন্তু মায়ের ওই স্বামী আমাকে মেনে নেয়নি। এমনকি নানা নানি আমাকে ওদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে বাড়ি আসলে দেখি মামা আমাদের বাড়ি দখলে নিয়ে নিয়েছে। দাদা দাদি আর কাকা ও আমাকে বাড়িতে জায়গা দেয়নি। ঠিক সেই দিনই আমি বাড়ি ত্যাগ করে চলে আসি ঢাকা। তারপর প্রথম কাগজ কুড়িয়ে খাবারের ব্যবস্থা করতাম। আস্তে আস্তে শহরটা চিনলাম। এরপর ট্রাক থেকে চালের বস্তা আর চিনির বস্তা নামিয়ে টাকা রোজগার করতাম। কিছুদিন পর একটা স্কুলে ভর্তি হই। তখন আমার বয়স বেশি হয়ে গিয়েছিল বলে সবাই আমাকে অপমান করত। স্যাররাও ও ছাড় দিতেন না, কিন্তু আমি ওগুলো কানে নিতাম না। দিনের বেলা কাজ করতাম, তারপর রাতের ল্যাম্পপোস্টের নিচে বসে পড়তাম। এখন আমি একজন নামি দামি ডাক্তার। আমি জিজ্ঞেস করলাম, আপনার বাবা মারা গেছিল কিভাবে? বাবা মারা যায়নি। মানে হলো বাবা মারা যায়নি, বরং আমার মামা আর মা মিলে বাবার সাথে ছলনা করে বাবার সব সম্পত্তি মামার নামে নিয়ে মামাই বাবাকে মেরে ফেলেছিল। আপনার মামার শাস্তি হয়নি? প্রত্যক্ষদর্শী ছাড়া কোনো বিচারই হয় না, আবার শাস্তি? কথা বলার মধ্যেই ট্রেন থেমে গেল। বৃদ্ধ নেমে গেল। আমিও নেমে পড়লাম। নেমে তো পড়ছি, কিন্তু করবো কি এখানে? স্টেশনে বসে রইলাম, কারণ আমার তো আর যাবার মতো নির্দিষ্ট কোনো জায়গা নেই। বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লাম। ভোরে ফজরের আজানের শব্দে ঘুম ভাঙলো। এখানে মসজিদ কোথায় আছে এইটাও তো জানা নেই আমার। স্টেশনের পাশে একটা পাবলিক টয়লেট দেখতে পেলাম। ওটাতে গিয়ে কাজ সেরে নিলাম। পাশেই কল ছিল। কল থেকে হাত মুখ ধুয়ে উজু করে রেল স্টেশনে একটা পরিষ্কার জায়গা খুঁজে নামাজ পড়লাম। তারপর বিসমিল্লাহ বলে কোনো একটা কাজের সন্ধানে বের হয়ে গেলাম। হাঁটতে হাঁটতে একটা দোকানের সামনে চলে এলাম। দোকানের পিলারে দেখি একটা কাগজের মধ্যে লেখা, দোকানের জন্য একটা কাজের ছেলে চাই। যেহেতু কাগজটা এখনও টানানো আছে, তার মানে কাজের ছেলে এখনও পাইনি। দেখি তাহলে এখানেই কাজ করতে পারি কিনা। দোকানের মালিক এখনও আসেনি, তাই আমি দোকানের পাশে বসে মালিকের আসার অপেক্ষা করতে লাগলাম। প্রায় 8টার মতো বাজে। দেখলাম 35-এর মতো বয়স হবে একজন এসে দোকানটা খুলছে। আমি দ্রুত পায়ে হেঁটে ওনার কাছে আসলাম। আমাকে দেখে উনি জিজ্ঞেস করলেন, কিছু লাগবে নাকি? আমি বললাম, এই যে বাইরে কাগজে লেখা কাজের ছেলে দরকার, এটা কি এই দোকানের জন্যই? হ্যাঁ, তুমি করবে নাকি? হ্যাঁ, করব। আচ্ছা, মালিক আসুক, তারপর মালিকের সাথে কথা বলে দেখো। মালিক আসতে কতক্ষণ লাগবে? এই ধরো ঘন্টা দেড়েক পরে আসবে। আচ্ছা, তুমি আমার সাথে ভেতরে আসো, দুজনে মিলে কথা বলবো। ঠিক আছে। এটা একটা মুদির দোকান। আমি ওনার সাথে দোকানের ভেতরে গিয়ে বসলাম। উনি আমায় জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সিফাত। আপনার নাম কি? সাদ্দাম। লেখাপড়া করেছো কতটুকু?
অনার্সে পড়তাম। পড়তে মানে? এখনো পড়ো না কেন? অনেক বড় কাহিনী ভাই, পরে এক সময় বলবো নি। আচ্ছা ঠিক আছে, বলিও। তোমার পরিবারে কে কে আছে? কেউ নেই। এতিম নাকি? আগে অর্ধেক এতিম ছিলাম, কালকে একদম পুরো এতিম হয়ে গেছি। মানে বুঝলাম না। ছোটবেলায় মা মারা যায়, যেহেতু বাবা বেঁচে ছিল তো অর্ধেক এতিম ছিলাম, আর কালকে বাবাও মারা যান, তারপর হয়ে যায় পুরো এতিম। কিভাবে মারা গেছেন তোমার বাবা? ওসব অনেক বড় কাহিনী, বলবো না এক সময়। আচ্ছা, তোমার বাসা কোথায়? নরসিংদী ছিল, কিন্তু এখন কোনো বাসা বাড়ি নেই। তাহলে থাকো কোথায়? রাতের ট্রেনে এসেছি এখানে, আর আগে কখনো আসিনি, তাই থাকার জায়গা নেই। ও আচ্ছা, তোমার তো তাহলে থাকার জায়গা প্রয়োজন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মালিক আসুক আগে, তোমাকে কাজ দিয়ে নিই, তারপর না হয় থাকার জায়গার ব্যবস্থা করব। ঠিক আছে, দুজনে বসে কথা বলছি, আর ক্রেতা আসলে সাদ্দাম ভাইকে সাহায্য করছি। কিছুক্ষণ পর মালিক এলো। মানিক আমায় দেখে সাদ্দাম ভাইকে জিজ্ঞেস করলেন, কি সাদ্দাম, এটা আবার কি? সাদ্দাম ভাই বললেন, ওই যে ভাই, কাজের ছেলে লাগবে বলে কাগজটা নিয়েছেন, ওটা দেখে এসে কাজ করতে এসেছে। ও আচ্ছা। তারপর আমাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? সিফাত। পরিবারে কে কে আছে আর থাকো কোথায়? আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে সাদ্দাম ভাই বলল, ভাই সে এতিম, আর থাকার জায়গা নেই, আর ওর সাথে কথা বলে বুঝলাম কাজটা তার খুব দরকার, তাই বলছিলাম ওকে কাজটা দিয়ে দিন। ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে তাকে তুমিই সব কিছু বুঝিয়ে দিও, আর টাকার কথাও বলে দিও। ঠিক আছে ভাই। আচ্ছা তাহলে তোমরা দুজনে থাকো দোকানে, আমি মোবাইলের দোকানে যাই। মালিক চলে গেল। সাদ্দাম ভাই আমাকে সব জিনিসের দাম বলে দিল। আমারও তেমন সমস্যা হলো না, কারণ আগেও নিজের দোকান চালিয়েছি। আমি সাদ্দাম ভাইকে বললাম, আচ্ছা মালিকের নাম কি ভাই? সাদ্দাম ভাই বলল, শাহেদ। উনি যে বললেন মোবাইলের দোকানে যাবে, মোবাইলের দোকানে কি ওনার নিজের নাকি? হ্যাঁ। আচ্ছা ভালো কথা, তোমার বেতনের কথাই তো বলা হয়নি। আরে ওসব বলতে হবে না। তবুও বলি, তোমার বেতন মাসে 15,000 টাকা। আর একটা কথা, তোমাকে থাকা নিয়ে চিন্তা করতে হবে না, তুমি আমার বাড়ি থাকতে পারবে। আরে না, আমি থাকার জায়গা খুঁজে নেবনি। বেশি কথা বলো না। আরে ভাই, বেশি কথা বললাম কই? আমি থাকলে তো পরে আপনার অসুবিধা হবে। ভাই যেহেতু ডেকেছো সেহেতু আর বেশি কথা বলো না, আর আমার কোনো অসুবিধা হবে না। আমি আর কিছু বলিনি। সারাদিন দোকানে ভালোই বেচা কেনা করলাম দুজনে। রাত 11টার দিকে দোকান বন্ধ করে আমি সাদ্দাম ভাইয়ের সাথে ওনার বাড়ি চলে এলাম। বাড়িতে ওনার বৃদ্ধ বাবা মা আর একটা ছোট বোন আছে। উনি আমাকে বলল ওনার সাথে ওনার রুমে থাকতে। আমি ওনার কথা রাজি হয়ে গেলাম। সাদ্দাম ভাইয়ের সাথে ওনার রুমে এসে ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই আপনি বিয়ে করেন নাই নাকি? সাদ্দাম ভাই বললেন, করেছিলাম রে ভাই। তাহলে ভাবি কোথায়? কেন? না, আপনাকে আমার সাথে থাকতে বললেন তাই জিজ্ঞেস করলাম। আর বলো না ভাই, তোমার ভাবি আমাকে ফাঁকি দিয়েছে। কিরকম? পরে বলবো না এক সময়, এখন আমার সাথে হাত মুখ ধুয়ে খেতে আসো। না ভাই, এখন খাবো না আমি। বেশি কথা বলো না, দুপুরে শুধু রুটি আর কলা খেয়েছো, সকালে তো মনে হয় খাওনি। আর তাছাড়া তোমাকে নিয়ে আসবো বলে মাকে বলে ভালো মন্দ রান্না করিয়েছি। কোনো কথা না বাড়িয়ে সাদ্দাম ভাইয়ের সাথে গিয়ে হাত মুখ ধুয়ে খেতে আসলাম। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে আমি আবার সাদ্দাম ভাইয়ের সাথে ওনার রুমে চলে এলাম। সাদ্দাম ভাইয়ের পরিবারটা খুবই ভালো, ওনারা আমাকে পর ভাবেনি। আর সাদ্দাম ভাইয়ের বাবা মা তো আমায় নিজের ছেলেই বানিয়ে দিলেন। ওনার বোন সাথে দেখতে ভারী মিষ্টি মেয়ে, সে নাকি এবার ইন্টার প্রথম বয়সে পড়ে। সাদ্দাম ভাই মশাই টানিয়ে বলল, সিফাত, সকালে আবার উঠতে হবে, ঘুমিয়ে পড়ো। আমি ঠিক আছে বলে শুয়ে পড়লাম। পরদিন সকালে সাদ্দাম ভাই ডেকে ঘুম থেকে তুলে দিল। দেখি বেলা হয়ে গেছে অনেক। সাদ্দাম ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই বাজে কটা? উনি ফোনের সময় দেখে বললেন, 6:37 বাজে। আজকে তাহলে আর ফজরের নামাজ পড়া হলো না। আমার মনে ছিল না তুমি যে নামাজ পড়ো, আর তাছাড়া আগের রাতে মনে হয় ভালো করে ঘুমোতে পারোনি, তাই আর ডাকিনি। আচ্ছা যাও, হাত মুখ ধুয়ে আসো। ঠিক আছে। হাত মুখ ধুয়ে এসে আমি আর সাদ্দাম ভাই খাওয়া দাওয়া করে দোকানে চলে এলাম। সারাদিন দোকানদারি করে রাত 11টায় দোকান বন্ধ করে চলে এলাম। আস্তে আস্তে কেটে গেল 1 মাস। এই 1 মাসে সাদ্দাম ভাইয়ের পরিবারের সাথে একদম ঘনিষ্ঠ হয়ে গেছি। এখন সাদ্দাম ভাইয়ের বাবা মাকে আমি বাবা মা বলেই ডাকি। অবশ্য ওনারাই সেই অনুমতি দিয়েছে। সাদ্দাম ভাইকে এখন শুধু ভাইয়ে বলি, ও তুমি তুমি করেই বলি, আর উনি আমায় তুই তুই করে বলে। আমাকে তুই তুই করে বলতে আমিই বলছি, কারণ আমি ওনার অনেক ছোট। সাথীও আমায় নিজের ভাইয়ের মতোই দেখে, আমিও নিজের বোনের মতোই দেখি। শহরটাও মোটামুটি ভালোভাবেই চিনেছি। আজকে দোকানে আসার একটু পর শাহিদ ভাই মানে দোকানের মালিক আসলো। উনি আমার হাতে 30টা নতুন 500 টাকার নোট দিয়ে
ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেছেন। ভাইয়া বেতন পেয়েছে আরও 9 দিন আগে। তখন আমাকে কিছু নতুন কাপড় কিনে দেন। এর আগে আমি ভাইয়ের কাপড় ব্যবহার করতাম। আজকে নিজের কামের প্রথম বেতনটা হাতে পেয়ে খুব খুশি লাগছে, যা বলে বোঝানো সম্ভব না। ভাইকে বললাম, ভাইয়া আমি একটু বাইরে যাচ্ছি, তুমি দোকান সামলাও। কোথায় যাবি? এসে বলবো। ঠিক আছে, সাবধানে যাস কিন্তু। আচ্ছা। দোকান থেকে বের হয়ে মার্কেটে এসে বাবার জন্য একটা পাঞ্জাবি আর লুঙ্গি, মায়ের জন্য একটা শাড়ি, ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি আর 2টা গেঞ্জি, সাথীর জন্য একটা শাড়ি আর কিছু চকলেট কিনলাম, আর আমার জন্য 3টে গেঞ্জি কিনে দোকানে চলে এলাম। আমার হাতে এসব দেখে ভাইয়া জিজ্ঞেস করলো, কিরে এসব কি? আমি বললাম, রাতে দেখো। এখনই দেখি। না, এখন না। আচ্ছা, আর রাতে তোর সাথে কিছু কথা আছে। আচ্ছা। আজকে সন্ধ্যার দিকে ভাইয়া শাহিদ ভাইকে ফোন করে ছুটি নিয়ে দোকান বন্ধ করে আমাকে নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি এসে আমি আগে বাবাকে পাঞ্জাবি আর লুঙ্গির প্যাকেট দিয়ে দিলাম, তারপর মাকে শাড়ির প্যাকেটটা দিয়ে দিলাম। সাথে বসে পড়তেছিল, তাই তাকে আর বিরক্ত করিনি। ঘরে এসে ভাইকে পাঞ্জাবি আর গেঞ্জি দিয়ে দিলাম। প্রথমে ওরা কেউই নিতে চায়নি, আমি এক প্রকার ব্ল্যাকমেল করেই ওদের জিনিসগুলো দিলাম। সবাই খুব খুশি হয়। এখন শুধু স্বাদের জিনিসগুলোই বাকি রইলো। ঘরে বসে আমি ভাইয়ের মোবাইল টিপছি, এমন সময় ভাইয়া এসে বলল, বাবা মা ডাকছে আমায়। ভাইকে সাথে নিয়ে বাবা মায়ের কাছে এলাম। বাবা বলল, বস, সিফাত তোর সাথে কিছু কথা আছে। আমি বললাম, হ্যাঁ বাবা বলো। আমরা চাইছিলাম কি তুই লেখাপড়া কর। না বাবা। পাশ থেকে মা বলে উঠলো, আজকে যদি তোর নিজের বাবা মা বলতো তাহলে কি তুই না করতি? নিজের বাবা মা শুনতে বুকটা স্যাদ করে উঠলো। এই কয়দিন আমার ভাবনাই আসেনি ওরা যে আমার আসল বাবা মা নয়। নিজের অজান্তেই চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হয়ে গেল। মা আমার হাত ধরে বলল, সিফাত বাবা, আমায় ক্ষমা করে দে, আমার মনে ছিল না, তাই বলে ফেলেছি। আমি বললাম, আরে কি করছো? মা কখনো ছেলের কাছে ক্ষমা চায় নাকি? আর এইসব সমস্যা। আচ্ছা, লেখাপড়ার কথা আমি আজকে কিছু বলতে পারবো না, আমাকে কিছুদিন ভাবার সময় দাও, তারপর বলবো। আচ্ছা ঠিক আছে, বলিস। আর কিছু না বলে আমি রুমে চলে এলাম। ভাইও আমার পেছন পেছন আসলো, এসে বলল, এক কাজ করতে পারিস, তুই নরসিংদী থেকে ঘুরে আসতে পারিস। না ভাইয়া, বেঁচে থাকলে কখনো নরসিংদী যাব না। আর কেন? নরসিংদী আমার জন্য বিষাক্ত হয়ে গেছে। কি এমন হয়েছে যে নরসিংদী তোর জন্য বিষাক্ত হয়ে গেছে? হয়েছে যা হবার। বল শুনি। পরে এক সময় বলবো নি। সবই পরে পরে করিস, এখন বল। আমি ভাইয়ের দিকে তাকিয়ে মাথাটা নিচু করে বললাম, একটা কথা তোমরা ভুল জানো। কি কথা? আমার বাবা বেঁচে আছে। তাহলে মিথ্যা বলেছিলি কেন? বেঁচে আছে ঠিকই, কিন্তু আমার জন্য না, তাই বলছিলাম। কেন, কি হয়েছিল? আমি ভাইয়াকে ছোটবেলা থেকে শুরু করে সব কিছু বললাম। ভাই আমার কথা শুনে চুপ করে কি যেন ভাবছে। দরজার কাছে দেখলাম বাবা মা দাঁড়িয়ে আছে, ওনাদের চোখেও পানি। ভাই আমাকে ঠাস করে একটা থাপ্পড় মারলো। আমি কিছু না বলে ভাইয়ের দিকে তাকিয়ে রইলাম। আমাকে চুপ থাকতে থেকে ভাইয়া নিজেই বলল, জানিস এই থাপ্পড়টা কিসের জন্য দিয়েছি? আমি মাথা নাড়িয়ে না বললাম, এই থাপ্পড়টা দিয়েছি শুধু এতদিন এত বড় একটা কথা চাপা রাখার জন্য। আমি কিছু বললাম না। ভাই আবারও বলল, আচ্ছা শোন, যা হয়েছে সব ভুলে গিয়ে লেখাপড়া শুরু কর, তারপর না হয় অন্য কিছু করার চিন্তা করবি, আর তোর লেখাপড়ার খরচ আমি চালাবো। আমি বললাম, আরে না, এখন না, আর কটা দিন যাক, তারপর ভেবে দেখবো। ভেবে দেখা লাগবে না, কালকেই তুই নরসিংদী গিয়ে তোর প্রয়োজনীয় সব সার্টিফিকেট নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে। মনে থাকে যেন। মনে থাকবে। আর শোন, কখনো কিন্তু আমাদের পর ভাববি না, আমাদের আপনই ভাববি। যখন যা লাগে আমাকে বলবি, ঠিক আছে? আচ্ছা। ভাইয়া বাবা মাকে নিয়ে কোথাও অন্য ঘরে চলে গেল। আমি ভাইয়ার ফোনটা নিয়ে গেম খেলছি। হঠাৎ সাথী এলো, এসে ঘরে কি যেন খুঁজতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, কিরে কি খুঁজছিস? সাথী বলল, আমার জন্য কিছু আনোনি? কি আনবো? সবার জন্য তো কাপড় আনলে, আমার জন্য কিছু আনোনি নাকি? না তো, আমি তোর কথা ভুলেই গিয়েছিলাম। কাজটা ঠিক করোনি ভাইয়া? বলে সাথে মুখ গোমড়া করে চলে যাচ্ছিল। তখন আমি পেছন থেকে ডাক দিলাম, এই কোথায় যাচ্ছিস? সে কিছু না বলে চলে গেল। বুঝলাম খুব অভিমান করছে উনি, তাই ওনার জন্য আনা শাড়ি আর চকলেটগুলো নিয়ে ওর রুমে আসলাম। দেখি সে মুখ গোমড়া করেই বসে আছে। আমি শাড়ি আর চকলেটগুলো পেছনে লুকিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। সে আমাকে দেখেই মুখ ঘুরে নিল। তারপর আমি শাড়ির প্যাকেটটা ওর মাথার উপর দিয়ে দিলাম। সে খুব খুশি হয়ে জিজ্ঞেস করলো, এটা কার জন্য ভাইয়া? আমি তার গাল টেনে বললাম, যাকে দিয়েছি তার জন্যই। সে খুশিতে লাফিয়ে উঠে বলল, সত্যি ভাইয়া, এটা আমার জন্য? মিথ্যা বলতে যাবো কেন বলতো? না এমনি। পছন্দ হয়েছে কি? পছন্দ হয়েছে মানে খুব পছন্দ হয়েছে। বেশি দামি শাড়ি দিতে পারেনি, তাই মন খারাপ করিস না। সাথে আমার দিকে চোখ বড় বড় করে তাকে রাগি গলা বলল,
আমি কি তোমাকে দাম জিজ্ঞেস করেছি বা বলেছি যে মন খারাপ করছি? তা না, কিন্তু কিন্তু কি? হ্যাঁ, না কিছু না। দেখো, আর যেন এসব বলতে না শুনি। তুমি খুশি হয়ে যা দিবে তাই আমার জন্য খুশির ব্যাপার। আচ্ছা ঠিক আছে, যদি খুশি হোস তাহলে তো ভালোই। আবার চোখ বড় বড় করে বললো, যদি খুশি হই মানে কি? হ্যাঁ, না কিছু না। কিছু না কইরো না। আচ্ছা ঠিক আছে, তোর জন্য আরও কিছু আছে। কি আছে? এবার আমি চকলেটগুলো বের করতে সে খপ করে আমার হাত থেকে চকলেটগুলো নিয়ে জিজ্ঞেস করলো, এগুলো কি আমার জন্য? আমি তার নাক টেনে দিয়ে বললাম, তোর জন্য নয়তো কার জন্য আনবো? খুশিতে সে আমাকে জড়ি ধরে বললো, তুমি অনেক ভালো ভাইয়া, জানো তোমার মতো। বলেই সে থেমে গেল। আমি স্পষ্ট লক্ষ্য করলাম সাদের মুখখানা কালো হয়ে গেছে। তো আমি বললাম, আমার মতো কি? না কিছু না। বলবি না তো বলে আমি মুখ ঘুরে নিলাম। সে এবার বলল, আসলে তোমার মতো আমার আর একটা ভাই ছিল। আমি অবাক হয়ে বললাম, কোথায় সে? সাথে খুব কষ্টে বললো, সেই দুনিয়ায় নেই আর। স্পষ্ট দেখতে পেলাম তার চোখের কোণে পানি চলে এসেছে। তাই আর কিছু জিজ্ঞেস না করে তার চোখে মুছে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, তোর এক ভাই নাই তো কি হয়েছে? আরেক ভাই এসেছে তো নাকি? এখন থেকে মনে করবি আমি তোর সেই ভাই। সে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। যেহেতু তার মন খারাপ হয়ে গেছে তাই বললাম, আচ্ছা আমি তুই আর ভাইয়ে মিলে ভাইয়ার মোবাইলে লুডো খেলি। ঠিক আছে চলো। তারপর তিনজন মিলে কিছুক্ষণ লুডো খেলে রাতের খাবার খেয়ে শুতে চলে এলাম। শুয়ে ভাবছি, ভাগ্যক্রমে খুব ভালো একটা পরিবার পেয়েছি যাদের সাথে আমার রক্তের সম্পর্ক নেই, তারা আমার রক্তের সম্পর্কের চেয়ে অনেক বেশি আপন করে নিয়েছে। যদি এই পরিবারের জন্মগ্রহণ করতে পারতাম তাহলে হয়তো সবচেয়ে সুখী মানুষ আমি হতাম। তবে এখন আফসোস নেই, এখন তো সুখে থাকার একটা ঠিকানা পেয়ে গেলাম। কথায় আছে না, সুখের পরেই দুঃখ আসে আর দুঃখের পরেই সুখ আসে। আমার সাথে এই কথাটা একদম ফলে গেল। আগে কষ্ট করছি আর এখন সুখে আছি। এখন দেখা যাক এই সুখ কতদিন থাকে, কারণ সুখ বেশি দিন থাকে না। শুয়ে কথাগুলো ভাবছি, হঠাৎ মনে হলো এসে নামাজ পড়িনি। তাড়াতাড়ি উঠে উজু করে এসে নামাজ পড়ে শুয়ে পড়লাম। শুয়ে দোয়া পড়তে পড়তে ঘুম লেগে গেল। পরদিন ফজরের আজানের সময় ঘুম ভাঙে। উঠে হাত মুখ ধুয়ে উজু করে নামাজ পড়লাম। তারপর ভাইয়ের সাথে খাওয়া দাওয়া করে ভাইয়ের সাথে দোকানে যাবার জন্য প্রস্তুতি হচ্ছিলাম, কিন্তু এর আগে ভাইয়া চলে গেল। আমি দোকানের উদ্দেশ্যে বের হব, এমন সময় মা সামনে এসে বলল, সিফাত, তোকে সাদ্দাম আজকে কি করতে বলেছিল? মনে নেই তো। তোকে আজকে নরসিংদী যেতে বলেছিল কি? হ্যাঁ, কিন্তু আজকে যাব না। কেন? আজকে ভালো লাগছে না। তাহলে কবে যাবি? সামনের সপ্তাহে যাব। ঠিক আছে, মনে থাকে যেন। আচ্ছা। আজকে তোর আর দোকানে যেতে হবে না। তুই এক কাজ কর, আজকে সাথীর সাথে কোথাও ঘোরাঘুরি করায়। ঠিক আছে, কিন্তু সাথী কোথায় আছে? গিয়ে দেখ, ঘুমায় হয়তো। চলে এলাম সাথের ঘরে। ঠিকই সে এখন ঘুমাচ্ছে। আমি চুপচাপ তার মাথার পাশে বসে কানে সুড়সুড়ি দিচ্ছি। কয়েকবার সুড়সুড়ি দেওয়ার পর তার ঘুম ভেঙে যায় আর আমাকে মারতে শুরু করে। আমি তাকে থামিয়ে বললাম, আমাকে না মেরে হাত মুখ ধুয়ে এসে খাবার খেয়ে তৈরি হয়ে নে। কেন? আজকে তোকে নিয়ে ঘুরতে যাব। সত্যি বলছো ভাইয়া? আগে পরে কি মিথ্যা বলেছি নাকি? না তো। তাহলে সত্যি বলছি কিনা জিজ্ঞেস করিস কেন আবার? আচ্ছা ঠিক আছে, আর বলবো না। মনে থাকবে তো? না, থাকবে না। ঠিক আছে, মনে থাকতে হবে না, যা বলছি তা কর তাড়াতাড়ি। আচ্ছা তুমি বাইরে যাও, আমি আসছি। আমি সাথের ঘর থেকে আমাদের ঘরে চলে এলাম। টেবিলে তাকিয়ে দেখি ভাইয়া মোবাইল রেখে গেছে। তার মোবাইলটা নিয়ে পরজিতে পাবজিতে ঢুকলাম। কিছুক্ষণ পাবজি খেলার পর দেখতে পেলাম সাথের কতটুকু হয়েছে, কিন্তু উনি দরজা লাগিয়ে যে বসেছে খোলার নামই নেই। আমি দরজায় থাপড় দিয়ে বললাম, কিরে ছেলে পড়াতে যাবি নাকি? ভেতর থেকে সাথে চিল্লিয়ে বলে উঠলো, দেখ ভাইয়া। তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বললাম, কি দেখবো? হ্যাঁ, যেই সময় নিয়ে সাজতেছিস মনে হচ্ছে ঘুরতে নয় বরং জামাই খুঁজতে যাবি। এবার কিন্তু সত্যি সত্যি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। পাশের ঘর থেকে মা এসে বলে উঠলো, বাড়াবাড়ি হবে কেন? তোর ভাই তো ঠিকই বলেছে, যতক্ষণ ধরে সাজতেছিস এতক্ষণে দুইটা নতুন বউকেও সাজিয়ে আরো কিছুক্ষণ সময় বেঁচে যাবে। সাথে এবার মাকে উদ্দেশ্য করে বললো, মা তুমিও ভাইয়ের সাথে যোগ দিলে? আমি বললাম, যোগ দিতে যাব কেন, যা সত্যি মা তাই বলছে। ঠিক আছে বলো বলো, সমস্যা নেই, সময় আমারও আসবে, তখন আমি বলবো। পরেরটা পরে বলিস, কারণ তাড়াতাড়ি বের হ। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে আমার। তোমাকে দাঁড়িয়ে থাকতে বলেছে কে? কেউ বলেনি, তাড়াতাড়ি বের হ তুই। পারবো না। ঠিক আছে, তাহলে আমি একাই ঘুরতে যাই, থাক তুই তোর ঘরেই। এই না না ভাইয়া, আমি আসছি। তাড়াতাড়ি আয়। ঠিক আছে ঠিক আছে।
সাথী সাজগোজ করে বের হলে দুজনে মিলে বাড়ি থেকে বের হয়ে একটা রিক্সা রেখে রিক্সায় উঠে সাথীকে উদ্দেশ্য করে বললাম, তোর যে জায়গাটা খুব ভালো লাগে ওখানে নিয়ে যেতে বল। ঠিক আছে। সাথে রিক্সাওয়ালাকে তার পছন্দের একটা জায়গায় নাম বলো। রিক্সাওয়ালা সাথে বলা গন্তব্যের উদ্দেশ্যে যেতে লাগলো।